ইনস্টল করার পরে আমরা এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। হ্যাঁ, এক এক ভার্সনে একটু চেঞ্জ হইতেই পারে, এটা স্বাভাবিক আর কি। এক এক ভার্সনে এরকম ভাবে থাকে। কোনো কোনো ভার্সনে দেখবেন এখানে আবার কিছু কিছু অপশন আসছে, এখানে আবার কিছু আসছে, আবার কোনো ভার্সনে এরকম দেখেন একদম খালি। তো এটা এগুলো হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা মনে হয় 25 ভার্সন ইউজ করা হয় এখানে। তো 17 ভার্সন একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু জিনিস আসলে একই। এখন অনেকে কাজ করছেন, অনেকে কাজ করেন নাই ফটোশপে, তো একদম বিগিনার লেভেল ধরে আমি আপনাদেরকে একটু বুঝাইতেছি, কিন্তু শেয়ার হইতেছে, সবাই তো দেখতে পাইতেছেন। এই যে ফটোশপের এই যে খালি যে জায়গাগুলো থাকে বা এই পাশে যে জায়গাগুলো আছে, এখানে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি না, তাই না? আমাদের কাজ করতে গেলে কি লাগে? একটা ডকুমেন্ট লাগে, একটা আর্টবোর্ড লাগে। তার আগে ফটোশপের কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা একটু দেখবো। আগে একটু ডকুমেন্ট নিয়ে নিই, ডকুমেন্ট নেওয়ার পরে কি কি বিষয়গুলো আছে সেটা একটু দেখি আগে। এই যে খালি জায়গা, খালি জায়গাতে তো আমরা কাজ করতে পারি না। আমাদের একটা আর্টবোর্ড, যেটা ইলাস্ট্রেটর ভাষায় আমরা আর্টবোর্ড বলি, ফটোশপের ভাষায় আমরা ডকুমেন্ট বলি, পেজ বলি, যেটাই বলেন না কেন, সেটা নিয়ে কাজ করা লাগে। তো একটা কথা মনে রাখবেন, ফটোশপে যেমন প্রত্যেকটা জিনিস যেমন ম্যানুয়ালি নেওয়া যায়, মানে ম্যানুয়ালি বলতে কি বোঝায়, যে আপনি নিজে থেকে আপনি মেনু থেকে সিলেক্ট করে করে নেবেন, এরকম ভাবে নিতে পারবেন। আবার পাশাপাশি ধরেন যে আপনি কি করতে পারবেন, শর্টকাটও ইউজ করতে পারবেন, মানে কিবোর্ড থেকে আপনি শর্টকাট ইউজ করে কাজ করতে পারবেন। প্রতিটা জিনিসেরই, প্রত্যেকটা মোটামুটি প্রত্যেকটা জিনিসেরই ম্যানুয়ালি অপশন আছে, প্লাস আবার শর্টকাটও অপশন আছে। তো আমরা চেষ্টা করব সামনে থেকে যে যত শর্টকাট মুখস্থ করে রাখা যায়। এটা দুই এক ক্লাসে আপনাদের হবে না, এটা স্বাভাবিক, কাজ করতে করতে আপনারা ইউজ টু হয়ে যাবেন। তো এখন ডকুমেন্ট নেওয়ার আসলে কিভাবে নেওয়ার উপায়টা কি? যারা এমএস ওয়ার্ড ইউজ করছেন, যারা অন্যান্য সফটওয়্যার ইউজ করছেন, দেখবেন যে মোটামুটি কিছুটা সিমিলার। সেটা হচ্ছে এই যে উপরে যে অপশনটা আছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলতেছি। এই উপরের অপশন থেকে দেখেন এখানে ফাইল আছে। ফাইল থেকে যদি নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করলে দেখবেন যে এখানে মানে ডকুমেন্টের একটা অপশন একটা আসে, কিন্তু পাশে দেখবেন যে এখানে কন্ট্রোল এন দেওয়া আছে। এটা কিন্তু শর্টকাট, প্রত্যেকটা শর্টকাট পাশে এরকম করে সুন্দর করে দেওয়া আছে, মানে কিবোর্ড থেকে কি প্রেস করলে এই সফটওয়্যার বা অপশনটা কাজ করবে। তাইলে আপনি এখান থেকে নিউতে ক্লিক করলেও আপনি ডকুমেন্ট নেওয়ার যে অপশনটা পাবেন, আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন প্রেস করেন, তাহলে ডকুমেন্ট নেওয়ার এই সেম অপশনটাই পাবেন। মানে এটা শর্টকাট হচ্ছে কি এটা। এখন ডকুমেন্ট নিতে গেলে আমাদের ধরেন যে অনেক কিছু মাথায় রাখা লাগে। দেখেন অনেক কিছু চলে আসছে, আপনারা যারা 17 ভাষণে ইনস্টল দিয়েছেন তারা দেখবেন যে মোটামুটি সিমিলার এরকম অনেক কিছুই আসে। এখানে অনেক কিছু আছে, বাম পাশে ডান পাশে অনেক কিছু আছে। তো আমরা আন্দাজে একটা ডকুমেন্ট নিয়ে ক্রিয়েট দিয়ে দিলে তো আর হবে না। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করি, অনেক সময় আমাদের কাজ প্রিন্টিং এ যায়, অনেক সময় আমাদের কাজ ওয়েবে যায়, অনেক সময় ধরেন অনেক ধরনের কাজগুলো করি। তো সব তো আর আন্দাজে সাইজ নিয়ে দিলে হবে না, প্রতিটা কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে। তো আমরা কখন বুঝবো কখন কি নিয়ে আমাদের কাজ করা লাগবে? তার আগে আমি আপনাদেরকে বলি, ফটোশপ দুইটা মিডিয়াতে কাজ করে। একটা হচ্ছে ধরেন যে আপনাদের ইলেকট্রিক মিডিয়া, আর একটা হচ্ছে আপনাদের প্রিন্ট মিডিয়া। এখন ইলেকট্রিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়া কি? যেই সকল কাজ আপনার প্রিন্টিং এ যায়, ধরেন আপনি ফটোশপে এখন ডকুমেন্ট নিয়ে আপনি এমন একটা কাজ করলেন যে কাজটা ক্লায়েন্ট প্রিন্টিং এ পাঠাইলো। ধরেন আপনি ক্লায়েন্টের জন্য একটা বিজনেস কার্ড করে দিলেন, তার জন্য একটা ধরেন যে বিলবোর্ড ডিজাইন করে দিলেন, তার জন্য একটা ফ্লায়ার করে দিলেন, ব্রোশার করে দিলেন, হ্যাঁ এনভেলপ ডিজাইন করে দিলেন। এই কাজগুলো আপনি তাকে করে দিলেন। এখন সেগুলো উনি কি করবে? ডিস্ট্রিবিউট করার জন্য সে প্রিন্ট করবে না? তো আপনার কাজটা কই গেল? প্রিন্টিং এ গেল। তাহলে যেই সকল কাজ আপনার প্রিন্টিং এ যাবে সেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে। আর যেই সকল কাজ প্রিন্টিং এ যাবে না, মানে প্রিন্টিং মিডিয়া বাদ দিয়ে দুনিয়াতে যত কাজ আছে সবকিছু ইলেকট্রিক মিডিয়ার আন্ডারে পড়ে। ইলেকট্রিক মিডিয়াকে আমরা ওয়েব মিডিয়াও বলি, একই জিনিস। এখন ওয়েব মিডিয়ার আন্ডারে কি কি পড়তে পারে? ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল তার ওয়েবসাইটের জন্য একটা লোগো বানিয়ে দিতে, বলতে পারে না? এখন ওয়েবসাইটের জন্য লোগো বানিয়ে দিলে সে তো আর প্রিন্টিং এ পাঠাবে না লোগোটা, সে কি করবে? ওয়েবসাইটে আপলোড করবে। ক্লায়েন্ট আপনাকে বলল তার ফেসবুক ই কমার্স সাইটে বা ফেসবুক ই কমার্স পেজের জন্য একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বা ফেসবুক কভার ফটো বানাই দিতে, যেগুলো উনি ফেসবুকে আপলোড করে রাখবে। তাহলে এগুলো তার প্রিন্টিং এ গেল না, তাই না? সোশ্যাল মিডিয়াতে থেকে গেল, বা কম্পিউটারের কাজ কম্পিউটারে থেকে গেল। তো যেই সব কাজ প্রিন্টিং এ যাবে না সেগুলো হচ্ছে আমাদের কি মিডিয়ার আন্ডারে পড়ে? ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার আন্ডারে পড়ে। আর যে সকল কাজ প্রিন্টিং এ যাবে সেগুলো আমাদের প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে। এখন এই ডকুমেন্ট নিতে গেলে আমাদের প্রতিটা জিনিস নেওয়ার সময় মাথায় রাখতে হবে, ডকুমেন্টটাকে আমরা কি ইলেকট্রিক মিডিয়ার আন্ডারের জন্য নিতেছি নাকি প্রিন্ট মিডিয়ার জন্য নিতেছি। যদি আমাদের ডকুমেন্ট যদি নেই এখানে, এবং ডকুমেন্টে যদি আমি এমন একটা কাজ করি যেটা প্রিন্টে যাবে, তাহলে আমাদের প্রত্যেকটা মেজারমেন্ট ওই প্রিন্টের কথা মাথায় রেখে নেওয়া লাগবে। আর যদি আমি চিন্তা করি যে না, আমার কাজটা প্রিন্টিং এ যাবে না, ইলেকট্রিক মিডিয়া বা কম্পিউটারের কাজ কম্পিউটারে বা ওয়েবে থেকে যাবে, তাহলে আমাদের ওইভাবে করেই নিতে হবে। এখন আমরা কিভাবে নিব? প্রথমে আসি যে উইথ হাইট। উইথ হাইট মানে দৈর্ঘ্য প্রস্থ, স্বাভাবিকভাবে যেটা বোঝা যাইতেছে। পাশে দেখেন যে একটা ইউনিট আছে, এটাকে আমরা ইউনিট বলি। এখানে 6-7 ধরনের অপশন আছে। 17 ভাষণে দেখবেন 7 রকমের অপশন আসে, আপডেট ভাষণে 6, এখানে 6 রকমের অপশন আসছে। তো এইখানে এই জিনিসগুলো আসলে কি? এই যে আপনি উইথ হাইট যে নিবেন, উইথ হাইট মানে একটা ডকুমেন্টের আর্টবোর্ড বা ডকুমেন্ট পেজের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু থাকবে, সেটার তো একটা মেজারমেন্ট লাগবে, তাই না? যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কত ফিট বাই কত ফিট, তারপরে ধরেন যে কত পিক্সেল বাই কত পিক্সেল, এগুলো তো একটা মেজারমেন্ট একটা লাগে। এই মেজারমেন্টটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দিবেন আগে। তো আপনি এখানে কি সাইজ না নিবেন না নেবেন সেটা পরে, আগে হচ্ছে এখান থেকে আপনি মেজার
মেজারমেন্টটা অথবা ইউনিটটা সিলেক্ট করে নেবেন যে আপনি ইঞ্চি নেবেন নাকি সেন্টিমিটার মিলিমিটার নেবেন। এখন কথা হচ্ছে আপনি নিবেন আসলে কোনটা। আপনি তো ধরেন যে একটা যে কোনো একটা ঠাস করে একটা নিয়ে তো একটা কাজ শুরু করতে পারেন না, তাই না? এটারও তো একটা নির্দিষ্ট করে নিয়ম থাকতে পারে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওই সেম ওইটাই, যে এটা কি ইলেকট্রিক মিডিয়ার জন্য নিতেছেন নাকি প্রিন্ট মিডিয়ার জন্য নিতেছেন। যদি আপনার ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার জন্য হয়, মানে এই যে ডকুমেন্ট আপনি নিতেছেন এই ডকুমেন্টে এমন কোনো কাজ করবেন যেটা প্রিন্টে যাবে না, তাহলে সেটা কোথায় যাবে? ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার আন্ডারে পড়ে না? তাহলে এরকম যদি কোনো কাজের জন্য ডকুমেন্ট যদি নিতে চান, তাহলে সবসময় আপনি পিক্সেল নিয়ে কাজ করবেন। পিক্সেল জিনিসটা কি একটু পরে আমরা বুঝবো সেটা। তো পিক্সেল নিয়ে কাজ করবেন। আর যদি মনে করেন যে আপনি এমন একটা কাজ করবেন যেটা প্রিন্টিং এ যাবে, মানে প্রিন্ট মিডিয়ার আন্ডারে, তাহলে আপনি পিক্সেলটা বাদ দিয়ে যে কোনো একটা নিলেই হয়, কিন্তু ইঞ্চিটা একটু বেশি চলে। মানে এটা বলার কি, ইঞ্চিটা একটু বেশি চলে, কিন্তু সেন্টিমিটার মিলিমিটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করলেই হয়। ইঞ্চিটা কেন বেশি চলে? কারণ যখন আমরা একটা বিজনেস কার্ড যখন প্রিন্ট দিই, তখন ওই যে 3.5 বাই 2 ইঞ্চি অথবা ব্লিচ 3.75 আর 2.25 এটাও ইঞ্চিতে হিসাব করা হয়। একটা লেটার সাইজ 11 ইঞ্চি বা একদম A4 সাইজ, লেটার সাইজের ইঞ্চির কাছাকাছি 8.2 আর 11.56 ইঞ্চি, এরকম একটা বা ইঞ্চির একটা মেজারমেন্ট একটা আসে। মানে বেশিরভাগ জিনিস আমরা ইঞ্চিতে আমরা কভার করি আর কি, মেজারমেন্ট করি। এই জন্য ইঞ্চিটা একটু বেশি নেই প্রিন্টিং এর ক্ষেত্রে। কিন্তু অন্যান্য গুলো যে নিতে পারবেন না এরকম না, যে কোনো অনেক সময় দেখবেন যে অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গেলে দেখবেন যে আপনাকে সেন্টিমিটারে আপনাকে মেজারমেন্ট দিছে যে আমার এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটারে একটা ডিজাইন লাগবে, হইতে পারে এটা। আবার ধরেন যে সে মিলিমিটার দিতে পারে, সে অন্য কিছু দিতে পারে। একটা কথা আজকে থেকে মনে রাখবেন, দুনিয়াতে কোনো ডিজাইনেরই কোনো ফিক্সড কোনো সাইজ নাই। কোনো ডিজাইনেরই ফিক্সড কোনো সাইজ নাই, তবে সব ডিজাইনেরই একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে। তা আমরা বিজনেস কার্ড দেখি না, অনেকের কাছে আমাদের বিজনেস কার্ড আছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য, তাই না, ইন্ট্রোডাকশনের জন্য বিজনেস কার্ড আমাদের থাকে। তো সবার বিজনেস কার্ডের সাইজ কি সেম? সেম কিন্তু না। কারোটা একটু বড়, কারোটা একটু ছোট, কারোটা পোর্ট্রেট মোডে, কারোটা ল্যান্ডস্কেপ মোডে, এক একজনের এক এক রকম। কারোটা দেখবেন যে কর্নার গুলা কোনাকুনি থাকে, কারোটা কর্নার গুলা কার্ভ থাকে, না এক একটা এক এক রকমের। তাহলে ডিজাইনের কি কোনো ফিক্স কি কোনো সাইজ হইলো? হলো না। কিন্তু যার যেরকম ভালো লাগে সেরকম করে প্রিন্ট করে নিচ্ছে, কিন্তু প্রতিটা ডিজাইনেরই একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, যে এই সাইজের হইলে জিনিসটা দেখতে সুন্দর হয় বা ভালো হয়, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড সাইজ বলি। সেগুলো আমরা দেখবো সামনে। তো আপাতত আমাদের প্রিন্টিং এর জন্য তো আমরা কোনো কিছু নিতেছি না, তাই না? আমরা এখন জাস্ট প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস তো আমাদের প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে না, কিসের মিডিয়ার আন্ডারে পড়ে? আমাদের ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার আন্ডারে পড়ে। তাহলে আমি কি বলছিলাম, ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার আন্ডারের জন্য যদি পড়ে বা ডকুমেন্ট যদি নেন, তাহলে কোনটা নিতে হবে? পিক্সেল নিতে হবে না? তাহলে আমরা এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিলাম। যদি আমরা প্রিন্টের জন্য নিতাম, তাহলে আমরা এখান থেকে অন্যটা আমরা পিক্সেল বাদ দিয়ে যে কোনো একটা নিতাম, যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী যায় সেটা নিতাম। এখন কত পিক্সেল বা কত পিক্সেল নিব, এটা আমরা আপাতত 1000 বাই 1000 পিক্সেল নিলাম। এখন 1000 বাই 1000 পিক্সেল কেন নিলাম আর পিক্সেল জিনিসটা কি, অনেকে হয়তো একটু কনফিউজ থাকতে পারেন। অনেকে আমরা এখান থেকে ইঞ্চিটা চিনি, সেন্টিমিটার মিলিমিটার চিনি, এগুলো দিয়ে মেজারমেন্ট আমাদের কমন জিনিস, এগুলো আমরা তো দেখছি, জানছি, শুনছি। কিন্তু পিক্সেল অনেকের কাছে একটু একটু আননোন কোন একটা বিষয় থাকতে পারে। 1000 বাই 1000 কেন নিলাম, এগুলো সবই আপনারা একটু পরে এমনি সব ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, ওরিয়েন্টেশনটা দেখেন। ওরিয়েন্টেশনটা হচ্ছে ডকুমেন্ট যেটা নিতেছেন সেটা ধরেন যে ওরিয়েন্টেশন বা কিরকম থাকবে সেটা, এটা কি পোর্ট্রেট মোডে থাকবে নাকি ল্যান্ডস্কেপ মোডে থাকবে, সেটা আপনি এখান থেকে দেখাই দিতে পারেন। পোর্ট্রেট মোডটা কোনটা? লম্বা লম্বি যে মোডটা থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট মোডটা। ল্যান্ডস্কেপটা হচ্ছে সেটাকে আড়াআড়ি করলে যে মোডটা থাকে সেটা। আপাতত এটা আমাদের দরকার নাই, যা শুধু একটু জানাই রাখলাম, এটা পরবর্তীতে লাগবে। রেজুলেশনটা হচ্ছে ডকুমেন্টের কোয়ালিটি কতটুকু থাকবে। এখন রেজুলেশন আপনি আপনার মন মতো নিতে পারেন, কিন্তু এখানে দুইটা স্ট্যান্ডার্ড সাইজ আছে রেজুলেশনের, যেমন 72 আর 300। এখন 72 আমরা কখন নিব? যখন আমরা ইলেকট্রিক মিডিয়ার আন্ডারে কাজ করব। যখন আমরা ইলেকট্রিক মিডিয়ার আন্ডারে কাজ করব বা ওয়েব মিডিয়ার আন্ডারে কাজ করব, তখন আমরা 72 রেজুলেশন নিয়ে কাজ করব। আর যখন আমাদের কোনো কাজ প্রিন্টিং এ যাবে, ডকুমেন্টের প্রিন্টিং এর জন্য নিতেছি, তাহলে সবসময় আমরা 300 নিয়ে কাজ করব। এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ। এখন এই যে আমি যে বললাম যে ওয়েব মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়ার আন্ডারে কাজ করতে গেলে আপনি 72 রেজলিউশন নিয়ে কাজ করবেন। এখন কি কি কাজ হইতে পারে? ফটোশপ এডিটিং হইতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন হইতে পারে। এই টাইপের কাজ আপনি ধরেন যে 72 রেজলিউশনে করবেন। কোয়ালিটি মানে 72 রাখবেন। কিন্তু ক্লায়েন্টকে যদি আপনি 72 এর জায়গায় যদি আপনি 300 নিয়ে যদি একটা ফটো এডিটিং যদি করে দেন, তাহলে সে কি রাগ করবে যে ভাই আপনি আমার ছবির কোয়ালিটি এত ভালো করে দিয়েছেন কেন, আমার তো এত ভালো দরকার নাই? সে কি বলবে? সে কিন্তু বলবে না। তো আপনি চাইলে সে সময় কিন্তু আপনি রেজলিউশন বাড়ায় নিয়ে কাজ করতে পারেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার ক্ষেত্রে 72, আর প্রিন্টিং এর ক্ষেত্রে কত নেবেন আপনারা? মিনিমাম 300 নিয়ে শুরু করবেন। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তো আপাতত আমরা তো ইলেকট্রিক মিডিয়াতেই কাজ করব, প্রিন্টিং এ তো কোনো কিছু তো এখন আমরা দেখবো না, বা শুধু প্র্যাকটিসই করবো। তো আপাতত আমরা কত নিব? সেটা নিব হচ্ছে কি আমরা 72 নিব। ওকে। এরপরে দেখেন কালার মোড। এখানে 5 ধরনের কালার মোড আছে: বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াই, ল্যাব কালার। 5 ধরনের কালার মোড আছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে কি দুইটা কালার মোড লাগবে। সেটা হচ্ছে আরজিবি কালার মোড লাগবে এবং সিএমওয়াই কালার মোড লাগবে, তাই না? আরজিবি মানে কি বলেন তো? অনেকে পারার কথা আরজিবি বলতে, এসএমএস এ বলেন অথবা ভয়েসে বলেন, বলেন তো আরজিবি মানে কি? রেড, রেড গ্রিন ব্লু। হ্যাঁ, রেড গ্রিন ব্লু আরজিবি মানে। আর সিএমওয়াই মানে কি? সায়ান, ম্যাজেন্ডা, কি ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্ডা আর কি ব্ল্যাক।
আর মাঝখানে আরেকটা তো বাদ রয়ে গেছে। আরেকটা হলো উইডন। ইয়েলো। ইয়েলো। ইয়েলো হ্যাঁ, ইয়েলো। ইয়েলো। এই যে হচ্ছে চারটা কালার, এখানে থেকে তিনটা কালার দেখেন। আচ্ছা, এখন এই যে আমরা 8 জিবি পাইলাম আর সিএমওকে পাইলাম, এখন ধরেন যে বাকিগুলা কি, আমরা তো ইউজ করি দুইটা, 8 জিবি ইউজ করি আর সিএমওকে ইউজ করি। এই যে বাকিগুলো আছে এগুলো আমাদের কখনোই লাগে না, কখনো ইউজ করি না। তো ইউজ করি না বলে যে আমরা যে জানবো না বিষয়টা এরকম না, এগুলো কি আসলে একটু জানা রাখি। ধরেন আপনি যদি বিট ম্যাপে রেখে একটা ক্রিয়েটে দিয়ে আপনি একটা ডকুমেন্ট নেন, অথবা গ্রে স্কেলে রেখে যদি একটা ডকুমেন্ট নেন, এই সব ডকুমেন্টে আপনি যতই কালার অ্যাপ্লাই করেন না কেন, কোনো কালারই আর কালার থাকবে না, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, মানে সাদা কালো। এই ডকুমেন্ট দুটাতে মানে এই দুটা কালার মোডে ডকুমেন্ট সাদা কালো হয়ে যাবে, যা করবেন সব সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো আমাদের ডিজাইন তো সবসময় তো সাদা কালো থাকে না, এই জন্য এইগুলা কালার মোড আমরা অ্যাভয়েড করি। আমরা কালার মোড ইউজ করি হচ্ছে কি আরজিবি এবং সিএমওকে, এই দুটা কালার ইউজ করি। এখন কথা হচ্ছে গিয়ে কোনটা ইউজ করব, আরজিবি ইউজ করব কখন আর সিএমওকে ইউজ করব কখন। ওই যে আপনাদের বললাম যে ইলেকট্রিক মিডিয়ার প্রিন্ট মিডিয়া, যদি আপনার কাজটা যদি ইলেকট্রিক বা ওয়েব মিডিয়ার আন্ডারে যদি হয়, তাহলে সবসময় আপনারা আরজিবি কালার নিয়ে কাজ করবেন, মানে রেড গ্রিন ব্লু তিনটা কালার মোডে কাজ করবেন। আর যদি আপনাদের যদি কাজটা যদি এরকম হয় প্রিন্ট মিডিয়ার আন্ডারে যদি পড়ে, তাহলে সবসময় আপনারা কি করবেন, এখান থেকে সিএমওকে নিয়ে কাজ করবেন। আপনারা দেখবেন যারা প্রিন্টিং এর দোকানে একটু যান বা যারা এইসব সাথে সম্পৃক্ততা আছে, বিভিন্ন প্রিন্টিং মেশিনের উপর দেখবেন যে সিএমওয়াই কে কালার মোড, মানে সিএমওয়াই কে লেখা থাকে, কালার মোডটা অটো অটো ফিক্সড করা থাকে বা লেখা থাকে কালার মোড। তো এই জন্য আপনি সবসময় প্রিন্টিং এ করলে সিএমও কে কালার নিয়ে করবেন। 8 জিবি কালার আর সিএমও কে কালার কিন্তু সেম না। আপনাদের এই যে বা আমাদের 4 মাস 5 মাসের কোর্সে কালার থিওরি নামে ক্লাস থাকে, সেই জায়গায় আমরা দেখাই দুটার কালার মোড কিন্তু দুই রকম কিন্তু হয়। তো আপনি কখনো কিন্তু আপনি এখানে রেজুলেশন আপনি 72 জায়গায় 100 নেন, কোনো সমস্যা নাই, 300 জায়গায় 250 নেন, তাও খুব একটা পার্থক্য নাই, বা খুব একটা সমস্যা হবে না। কিন্তু কালার মোড যদি আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু বিশাল বড় সমস্যা হয়ে যাবে। ধরেন যে ক্লায়েন্ট আপনাকে কি করতে বলছে, বিজনেস কার্ড ডিজাইন করতে বলছে। তো বিজনেস কার্ড ডিজাইন আসলে কি মিডিয়ার আন্ডারে পড়ে, প্রিন্ট মিডিয়ার আন্ডারে না। তো যেহেতু প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে, তো আপনার এখান থেকে কালার মোড তো নেওয়ার কথা ছিল সেম ওইকে, কিন্তু ভুলে আপনি 8 জিবি নিয়ে ফেলছেন, মানে এটা আপনি চেঞ্জ করতে মনে নাই। এখন আপনি ধরেন যে রেড কালার দিয়ে একটা বিজনেস কার্ড করে ফেলছেন, এটা আপনি মেইন ফাইল ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন, উনি এটাকে কি করবে, এটাতে নিয়ে বসে থাকবে না, উনি কি করবে, প্রিন্ট করবে না। এখন প্রিন্ট যে করবে, ওনারা কিন্তু আর 8 জিবিতে কিন্তু আর প্রিন্ট করবে না, ওনাদের মেশিনটা অটোমেটিক ভাবে সিএমওয়াই কেতেই প্রিন্ট হবে। কিন্তু ডিজাইন করে দিয়েছেন আপনি 8 জিবিতে, প্রিন্ট হয়েছে সিএমওয়াই কেতে। তাহলে জিনিসটা পরে কি দাঁড়াবে, এই যে রেড কালার দিয়ে দেখবেন যে আপনি যে ডিজাইনটা করে দিয়েছেন সিএমওয়াই কেতে প্রিন্ট হওয়ার পরে, সেটা দেখবেন যে কিছুটা অরেঞ্জ টাইপের হয়ে গেছে, মানে কালার পুরা চেঞ্জ হয়ে গেছে। তো দুই রকম জিনিস হয়ে যায় আর কি, তখন দেখবেন যে ক্লায়েন্ট আপনার সাথে এসে রাগারাগি করবে। তো এই জন্য কালার মোডটা যেহেতু কালারই চেঞ্জ করে ফেলে, এই জন্য অবশ্যই এই জিনিসটা একদম ক্লিয়ারলি ভাবে বা সুন্দর করে মাথায় রেখে চেঞ্জ করবেন যে আমি এখন ইলেকট্রিক বা ওয়েব মিডিয়াতে কাজ করব নাকি প্রিন্ট মিডিয়াতে কাজ করব। প্রিন্ট মিডিয়া হলে সিএমওয়াই কে নিব, আর এখান থেকে আমরা কি নিব, 8 জিবি নিব। এখন ধরেন যে ইলেকট্রিক মিডিয়া হলে 8 জিবি নিব, তো 8 জিবিতে আমরা তিনটা কালার পাই, তাই না, রেড গ্রিন ব্লু। তো এই যে তিনটা কালার নিয়ে যদি আমি একটা ডকুমেন্ট নেই, তাহলে তার মানে কি আমি কি এই তিনটা কালার দিয়েই কাজ করতে পারবো, অন্য কোনো কালার পারবো না? ধরেন আমি 8 জিবি নিলাম, রেড গ্রিন ব্লু নিলাম, আমার লাগবে এখন ডিজাইনে ইয়েলো কালার, সেটা কি পারবো? বা ধরেন যে পার্পল কালার লাগবে, সেটা কি ইউজ করা যাবে? কেউ কি বলতে পারবেন? তিনটা কালারের বাইরে জি স্যার, যাবে যাবে স্যার, কিভাবে, সব ধরনের কিভাবে কালারই যাবে? ব্যবহার করা যাবে। হ্যাঁ, সব ধরনের কালার ব্যবহার করা যাবে, কিন্তু কিভাবে যাবে? ওইটা স্যার আমরা যখন সিলেক্ট করব, তখন তো ওইখান থেকে আমরা কালার নিতে পারবো, হ্যাঁ, চুজ কালারটা করতে আসবে পারবো। ওখানে, মিক্স আট করে। জিবি কালারের একটা বক্স স্কেল চলে আসে, কিন্তু অন্য অন্য কালার আসে কিভাবে? এখানে তো আমি তো দেখাই দিলাম মাত্র এই তিনটা তিনটা কালার। কালার মিক্স করে, যে কোনো হ্যাঁ, দুইটা কালার মিক্সড দিয়ে আমরা হয়ে, আরেকটা কালার এই বানায় নিই। কালারগুলা মিক্সড হয়ে হচ্ছে গিয়ে কালারগুলো তৈরি করে। দুনিয়াতে যত কালারই দেখবেন, প্রাইমারি কালার বা যেগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকি সব যত কালার আছে সবগুলোকে মিক্সড কালার, মানে মিক্সড হয়ে দুনিয়াতে এত কালার তৈরি করছে। এখন কথা হচ্ছে আপনি আসলে কতগুলা কালার পাবেন, মানে আপনি কি 100 কালার পাবেন, 500 কালার পাবেন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, কত কালার আসলে আপনি আসলে পাবেন, এইটা ডিপেন্ড করে এই যে পাশে দেখেন যে বিট নামে একটা অপশন আছে, এইটার উপরে, যে আপনি আসলে কত কালার নিয়ে কাজ করতে পারবেন। ধরেন আপনি 8 জিবি দিয়ে কাজ করতেছেন, তিনটা কালার নিয়ে কাজ করতেছেন, কিন্তু তিনটা কালার মিক্সড হয়ে কত কালার হবে, সেটা আপনি ধরেন যে এই বিটটার উপরে ডিপেন্ড করে। এটা কিভাবে কাজ করে, 8 বিটে থাকা অবস্থায় প্রত্যেকটা কালারের এখানে আপনার 256টা করে ভার্সন আপনি পাবেন, মানে এখানে রেড আছে 256, গ্রিনও আছে 256, ব্লু আছে 256। তিনটাতে ধরেন যে আপনি কি 256টা করে কালারের ভাষণ পাবেন। এখন 256 × 256 × 256 যদি গুণ করেন, তাহলে দেখবেন যে কয়েক লক্ষ কালার এখানে চলে আসে, 1.5 লাখ 2 লাখ কালার এখানে চলে আসে 8 বিটে থাকা অবস্থায়। এখন ডিজাইন করতে গেলে তো আমাদের তো এত লক্ষ কালার দরকার নাই, না? তো আমাদের কত কটা, 2টা কালার, 3টা কালার, 5টা 10টা কালার, এর বেশি তো আমাদের তো খুব বেশি কালার দরকার পড়ে না। তো 1.5 লাখ কালারই আমাদের কাছে এনাফ, বা অনেক, মানে মোর দেন এনাফ, অনেক কালার হয়ে যায় 1.5 লাখ কালার। এখন আপনি মনে করলেন যে ঠিক আছে, আমি যেহেতু এখানে বিট বাড়ানোর অপশন আছে, আমি কেন 1.5 লাখ কালার নিয়ে কাজ করব, আমি এখানে আরো বেশি কালার নিয়ে কাজ করব। তাহলে আপনি চাইলে এখান থেকে 16 বিট করতে পারেন। 16 বিট করলে কি হয়ে যাবে, এখানে এই যে এতক্ষণ যে এখানে প্রতিটা কালারের ভিতরে 256টা করে ভাষণ ছিল, সেটা কত হয়ে যাবে, 512টা করে হয়ে যাবে।
যাবে। এখন আপনি 512 তিনবার গুণ দিয়ে দেখবেন যে আরো ডাবল হয়ে গেছে। আগে যদি 1.5 লাখ কালার আসতো, এখন দেখবেন যে 3 লাখ, 5 লাখ, 4 লাখ, 5 লাখ কালার হয়ে গেছে। আবার যদি 32 বিট করেন তাহলে দেখবেন যে এখানে আরো অনেক, মানে আরো 3-4 ডাবল হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে কি, আপনি চাইলেই কিন্তু 16 বিট 32 বিট করতে পারেন, কিন্তু আমি বলবো যেগুলো করবেন না। কেন করবেন না? কারণ মনিটরের একটা ক্যাপাসিটি আছে। আমাদের মোটামুটি মিড রেঞ্জের বাজেটের আমরা যেসব মনিটর সবাই ইউজ করি, হ্যাঁ, 15,000, 20,000, 25,000, 30,000, এমনকি 30,000 মোটামুটি 8 বিট কালারই সাপোর্ট করে। আপনি যদি চান যে ঠিক আছে আপনি 12 বিট, 14 বিট, 16 বিট আরো বেশি কালার নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে হাই এন্ডের যে মনিটর গুলো আছে সেগুলো নিতে হবে। সেগুলো আপনার 40, 50, 60, 70, 1 লাখ টাকার উপরে যে মনিটর সেগুলা। এখন এত বাজেটের মনিটর তো আমরা সবসময় ইউজ করি না। আমরা ইউজ করি 12,000, 15,000, 20,000, 25,000 বা 30,000 এই মনিটর গুলো ইউজ করি। এগুলো মোটামুটি 8 বিটের কালারই সাপোর্ট করে। তাহলে এখন সমস্যাটা কোন জায়গায় হয়? ধরেন আপনি 16 বিট নিছেন, 16 বিট নেওয়ার পরে আপনি পাইলেন 5 লাখ কালার পাইলেন, কিন্তু আপনার মনিটর তো সাপোর্ট করে 8 বিট। তো কালার ঠিকই আসতে 16 বিট, কিন্তু আপনি মনিটরে দেখবেন ওই 8 বিটই দেখবেন, কারণ 8 বিটের উপরে তো আপনার মনিটর তো সাপোর্ট তো দিতেছে না। তো আপনি কালার এখান থেকে 16 বিট, 32 বিট, আপনি 200, 400 বিট নিতেও পারেন, কিন্তু মনিটর আপনাকে ওই 8 বিটই দেখাবে। তাহলে কি দরকার আপনি যদি 16 বিট, 32 বিট নিয়ে যদি অনেক যদি ডকুমেন্টের সাইজ অনেক বাড়াইলেন, কারণ আপনি যদি যখন বিট বাড়াবেন তখন কিন্তু ডকুমেন্টের সাইজও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। কারণ স্বাভাবিকভাবেই যে ডকুমেন্টে আপনার 1.5 লাখ কালার থাকবে সেই ডকুমেন্টের সাইজ একরকম আসবে, যে ডকুমেন্টের ভিতরে আপনার 5 লাখ কালার থাকবে সেই ডকুমেন্টের সাইজ কি বাড়বে না? অবশ্যই বেড়ে যাবে। তাহলে ডকুমেন্টের সাইজ বাড়লে দেখবেন যে পিসি কনফিগার লো থাকলে হ্যাং করবে, স্লো করবে। তো এত ঝামেলা দরকার কি? তো সবসময় আপনারা 8 বিটটাই নেবেন, যেহেতু 1.5 লাখ প্লাস বা আরো বেশি কালার আসে, তো এটাই আমাদের জন্য এনাফ। যখন আমরা সিএমওয়াই তে নিব সেম ভাবে কাজ করবে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। এই কেতে ব্ল্যাক কিভাবে হয়েছে এটাকে বলে আমরা কি ব্ল্যাক, মানে গুগলে সার্চ করলে পাবেন ব্ল্যাকটাকে, সলিড ব্ল্যাকটাকে ওরা কি ব্ল্যাক বলা হয়। তো এখানে 4টা কালার আছে। তাহলে আমি যদি 4টাকে যদি 256 দিয়ে গুণ দিই তাহলে দেখবেন যে 8 জিবি থেকেও এখানে আরো বেশি কালার চলে আসে, যেহেতু এখানে 4টা আছে আরো বেশি কালার চলে আসে। তো আমরা 8 জিবি নেই অথবা সিএমএ কে নেই, যেটাই নেই না কেন সবসময় আমরা এখানে 8 বিটই রাখবো, ঠিক আছে? 8 বিটে সবসময় আমরা কাজ করব। তাই এখন আমরা নিব কোনটা? সিএমএ কে নিব? কে বলতে পারবেন প্র্যাকটিস করার জন্য কোনটা নিব? 8 জিবি। কেন 8 জিবি কেন নিব এখন? কারণ এটা হচ্ছে আমরা কোনো প্রিন্ট মিডিয়াতে প্রিন্ট দেবো না, এই জন্য। হ্যাঁ, এখন আমরা জাস্ট প্র্যাকটিস করবো, এই জন্য আমরা 8 জিবি নিব। যদি প্রিন্ট মিডিয়ার কাজ করি তখন আমরা সিএমএ কে নিব। তো মোটামুটি এই ডান পাশের অপশনগুলোতে এইগুলাই ছিল আর কি। আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম, কারণ ফটোশপে আপনি আজীবন যতদিনই কাজ করবেন না কেন আপনাকে ডকুমেন্ট নিয়েই কাজ করা লাগবে, ডকুমেন্ট ছাড়া কাজ করতে পারবেন না। তো বিষয়গুলো যদি একবার যদি বুঝে যান তাহলে ধরেন যে আপনার জন্য পরবর্তীতে আর সমস্যা হবে স্যার না। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, সেটার কাজ কি? এই যে আর্টবোর্ড হচ্ছে, আপনি আর্টবোর্ড বাড়ায় নিতে পারবেন, মানে আপনি ডকুমেন্ট যে একটা আসে সাথে আপনি আরো একটা দুটা নিতে পারবেন। এটা আমাদের এখানে লাগে না, ইলাস্ট্রেটরে লাগে, ডিজাইনের কাজে লাগে। এই যে ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে তার অফিসে ধরেন যে 20টা এমপ্লয়ি আছে, তো 20টা এমপ্লয়ির জন্য কি করতে হবে? 20টা আইডি কার্ড বানাতে হবে। এখন আইডি কার্ডের ডিজাইন তো থাকে সেম, কি চেঞ্জ হয়? আপনার ব্যক্তির নাম চেঞ্জ হয়, ডেজিগনেশন চেঞ্জ হয়, বা ব্লাড গ্রুপ, ফোন নাম্বার চেঞ্জ হয়, ডিজাইন তো সেমই থাকে। এখন 20টার জন্য যদি 20 জনের জন্য যদি আপনি 20টা ফাইল করেন, তাহলে ধরেন যে সেটা প্রিন্টিং এ দিলে ঝামেলা হয়। ওদের একটা ফাইলে সবকিছু থাকলে ওদের জন্য সুবিধা হয়। তো আমরা কি করি, একটা ফাইলের ভিতরে আমরা 20টা আর্টবোর্ড রাখি, 20টা আর্টবোর্ডে 20 জনের ধরেন যে আমরা ইনফরমেশন গুলো দিয়ে রাখি বা ডিজাইন গুলো দিয়ে রাখি। তাহলে ডিজাইন মানে করতেছি একটা ফাইলেই, কিন্তু ওইখানে ওই জায়গায় 20 জনের ডিজাইন থাকে। এই জন্য আর্টবোর্ড আমাদের বেশি, অনেক সময় কম বেশি এখান থেকে করা লাগে, আর্টবোর্ড নিয়ে এটাই করা লাগে। তো আপাতত এটা আমাদের এখন দরকার নাই প্র্যাকটিসের জন্য। তো এইখানে তো মোটামুটি সবাই তো বুঝছেন তাই না? উইথ, হাইট, রেজলিউশন, কালার মোড, তারপরে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা হলো আপনি ব্যাকগ্রাউন্ড যখন মানে ডকুমেন্ট যখন নেবেন তখন কি কালারের ব্যাকগ্রাউন্ড আসবে এটা সবসময় সবাই হোয়াইটই রাখবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের কিছু কোশ্চেন করি, আপনারা কিছু অ্যান্সার দেন এখন, ঠিক আছে? তো আমরা এখন প্রথমে দেখলাম যে ডকুমেন্টের উইথ হাইট যে বিষয়টা, উইথ হাইটের আমরা বলছিলাম যে ইলেকট্রিক মিডিয়ার সময় একভাবে নিতে হয়, প্রিন্টের সময় আমাদের এখান থেকে মেজারমেন্ট অন্যভাবে নিতে হয়। তাহলে আমরা কখন কোনটা নিব? প্রিন্টিং এর জন্য কখন নিব? প্রিন্টিং এর জন্য কি পিক্সেল নিব? না, তাহলে কি নিব? ইঞ্চিতে নিব। প্রিন্টিং এর জন্য ইঞ্চিতে হ্যাঁ প্রিন্টের পিক্সেল জন্য। বাদ দিয়ে যে কোনো একটা নিলেই হয়। আর পিক্সেল কখন নিব? ইলেকট্রিক মিডিয়ার জন্য। ইলেকট্রিক মিডিয়া, ওয়েব মিডিয়া প্র্যাকটিসের জন্য আমরা সবসময় পিক্সেল নিয়ে কাজ করব। তাহলে মোটামুটি বুঝছেন সবাই রেজলিউশন কত কত নিতে হয়? 72 নিব কখন? রেজুলেশন হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার জন্য 72 নিব, আর হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য 300। 300 নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালার মোডটা নিটটাকে বললেন সবাই, তো মোটামুটি সবাই এখান থেকে বুঝছেন। আচ্ছা বাম পাশের বিষয়গুলো একটু তো যাই, যদিও বাম পাশের বিষয় আপনাদের এখনই যে লাগবে এরকমটা না, আমি একটু বুঝাই রাখি। এইখানে কিছু ডিফল্ট কিছু প্রিসেট আছে। ডিফল্ট প্রিসেট বলতে কি বুঝি? অটোমেটিক কিছু ডকুমেন্টের সাইজ বা পেজের সাইজ এখানে ফিক্সড করে দেওয়া আছে। এখন এখানে কেন দিছে? কারণ ধরেন যে ডিজাইন করতে গেলে বা কাজ করতে গেলে কিছু কিছু সাইজ আছে যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়, যেমন A4 সাইজ, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A3, B4, B3 সাইজ, বিভিন্ন সাইজ যেগুলো আছে এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়। তো এই জন্য প্রয়োজন হলে আমাদের যাতে বারবার যাতে এখান থেকে এক একটা করে বক্স পূরণ করে না নিয়ে যাতে আমরা এখান থেকে এক ক্লিক করে নিতে পারি, সেটার জন্য এখানে কিছু
অপশন দিয়ে রাখছে। তো অপশনগুলো কি কি হতে পারে, যেমন ধরেন যে আমি যদি এখানে ফটোতে যাই, ফটো এডিটিং এর সময় আপনি ধরেন যে এইসব সাইজ নিয়ে আপনারা কাজ করতে পারেন, ল্যান্ডস্কেপ থেকে শুরু করে এগুলা। আপনি যদি প্রিন্টিং এ যদি যান, তাহলে প্রিন্টিং এর জন্য যে সকল পেপারগুলা বা যে সকল ডকুমেন্টগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, যেমন লেটার সাইজ, A4 সাইজ, লিগ্যাল সাইজ, তারপরে এই যে A6, তারপরে A3, B3, C4 সাইজ, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় আর কি প্রিন্টিং এর জন্য, সেটা নিতে পারেন। দেখেন এখন কি হয়েছে, এখন আমি লেটার সাইজের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এই দেখেন এখানে কি হয়েছে, এই যে 8.5 বাই 11 ইঞ্চিতে কিন্তু অটোমেটিক ভাবে চলে আসছে। আমার কি এখানে দেখাই দেওয়া লাগছে যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি? ক্লায়েন্ট আপনাকে ধরেন যে বললো যে ভাই আমার ডিজাইনটা A4 সাইজে করে দিতে, তো আপনি বলেন যে ঠিক আছে আমি করে দিব, কিন্তু আপনি আসলে জানেন না যে A4 সাইজ নিতে গেলে কত ইঞ্চি বাই কত ইঞ্চিতে নিতে হয়, আপনাকে যে গুগল করা লাগবে, তাই না? তো এই ঝামেলাটার জন্য ধরেন যে ফটোশপ কি করছে, কিছু এই যে A4 সাইজ, লেটার সাইজ, এগুলো ওরা অটোমেটিক দিয়ে রাখছে, যাতে আপনি ক্লিক করে দেখেন এখান থেকে আপনি সাইজ নিতে পারেন, লিগ্যাল সাইজ অথবা এগুলো সব সুন্দর করে নিতে পারেন। তো ঠিক আছে, বোঝা গেল। তো এখান থেকে আমরা ওয়েবের জন্য কিছু সাইজ পাবো, যদি কখনো লাগে এখান থেকে নিতে পারবেন। মোবাইলের জন্য কিছু সাইজ পাবেন, যারা ধরেন যে মোবাইলের সাইজে ডকুমেন্ট নিয়ে কোনো ডিজাইন করবেন বা কোনো কাজ করবেন, যারা ইউআই ইউএক্স করে তাদের লাগে, অনেক প্রচুর লাগে। তো এখান থেকে বিভিন্ন মোবাইলের সাইজ নিতে পারবেন, আইপ্যাড, আইফোন থেকে শুরু করে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন, অনেক কিছু এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, ফিল্ম স্টুডিওর জন্য কিছু আলাদা কিছু সাইজ আছে। ফটোশপে আপনারা জানেন যে অ্যানিমেশন নিয়েও কাজ করা যায়, হ্যাঁ, 3D না 2D অ্যানিমেশন নিয়ে কাজ করা যায়। তো সেক্ষেত্রে ধরেন যে এইগুলো নিয়ে আপনারা ডকুমেন্টের সাইজ নিয়ে কাজ করতে পারেন। একটা ডকুমেন্টের রেজলিউশন বা ভিডিও রেজলিউশন যে 2K থাকে, হ্যাঁ, বা এখান থেকে যে 720p সবকিছু এখান থেকে নেওয়া যায়। তো আপাতত এটা আমাদের লাগবে না, আমরা কি করলাম, আমরা এখন জাস্ট প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য আমরা এখান থেকে নিলাম পিক্সেল, উইথ হাইটটা নিলাম আমরা ধরেন যে এখান থেকে 1000 বাই 1000, এখান থেকে উইথ হাইট নিলাম পিক্সেলে। রেজলিউশন অবশ্যই আমরা 72 রাখবো, 300 তো রাখার দরকার নাই। এখন কালার মোডটা আমরা কি নিব, সিএমএকে নাকি 8GB? অবশ্যই 8GB নিব, যেহেতু আমরা ইলেকট্রিক মিটার আন্ডারে নিব। কালার মোড 8GB, আর বাকি সবকিছু ঠিক আছে। এই যে মোটামুটি এই মেজারমেন্ট গুলো দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলে এতক্ষণ ধরে আমরা যা যা মেজারমেন্ট দিছি সেই অনুযায়ী এই যে ডকুমেন্ট গুলো এখানে চলে আসছে। ডকুমেন্ট চলে আসার পর পরে ধরেন যে এইখানে কিছু কিছু অপশন ধরেন যে এখানে চালু হয়ে গেছে, এই যে এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে, এই যে ডান পাশে এগুলো দেখতেছেন এগুলো চলে আসছে। এতক্ষণ কিন্তু এগুলো কিন্তু এখন কিন্তু ছিল না। এটা হচ্ছে আপডেট ভার্সনের কারণে। আপডেট ভার্সনে হচ্ছে গিয়ে আগে থাকে না, ডকুমেন্ট নেওয়ার পরে অন হয়। কিন্তু আপনারা যদি 17 ভার্সন বা পুরাতন ভার্সন ইউজ করেন, তাহলে আপনারা এই যে পাশের অপশনগুলো আপনারা আগে থেকে দেখতে পারবেন, মানে আগে থেকে এগুলো অন হওয়াই থাকে। ওকে, ঠিক আছে। এখন এইগুলোর আসলে কাজ কি, মোটামুটি এখানে আমরা 5টা বিষয় আমরা দেখি। প্রথম যে বিষয়টা আছে দেখেন, একটু খেয়াল করেন, প্রথমটা একদম উপরে যেটা আছে এটাকে বলি আমরা মেনু বার। এখানে ম্যানুয়ালি ধরেন যে অনেক ধরনের অপশন আছে, ম্যানুয়ালি প্রত্যেকটা মেনু থেকে আমরা অপশন নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো। এগুলো এক একটা ক্লাস এক একটা অপশন ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? এখান থেকে আচ্ছা দাগাদাগি করেন না কেউ, হ্যাঁ, দাগাদাগি করলে এখান থেকে বাজে দেখা যায়, অনেকের সমস্যা হয় দাগাদাগি করলে। এটা একটু অফ করে রাখি। উম, তো অফ করাই। আচ্ছা, তো এখান থেকে ম্যানুয়ালি যে অপশনগুলো পাবো, সেখান থেকে আমরা ম্যানুয়ালি অপশন নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? এটাকে বলি আমরা মেনু বার। যেমন এই যে আমরা ফাইল থেকে ডকুমেন্ট নিলাম, এটা কিন্তু আমরা মেনু থেকেই গেলাম, তাহলে মেনু থেকে ফাইলে ক্লিক করে ডকুমেন্ট নিলাম, তাই না? তো এরকম মেনু থেকে আমরা বিভিন্ন অপশন নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, নিচের যে অপশনটাকে আছে স্যার, সেটাকে বলি আমরা কন্ট্রোল বার, ঠিক হ্যালো আছে? স্যার। এখানে কন্ট্রোল বার, কি কেউ কিছু বলতেছেন? জি স্যার, আপনার এটা কি পেড পেড ভার্সন সফটওয়্যারটা? না, পেড না, এটা লেটেস্ট ভার্সন কিন্তু ক্র্যাক ভার্সন। ও আচ্ছা আচ্ছা, লেটেস্ট 25 এর ভার্সনটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্র্যাক ভার্সন। আপনাদের 25 ভার্সনে যেটা আছে সেটারও লিংক আমি দিয়ে দিছি গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি বলতেছি যে ম্যাকবুকে কি এটা ইনস্টল করা যাবে? হ্যাঁ, ম্যাকবুকে করতে পারবেন। আপনার ধরেন যে ওই যে ফটোশপের ওই যে ভার্সনটা লাগবে, মানে ম্যাকবুকের জন্য ভার্সনটা আছে ওটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই না করি, জি। বা কারো জরুরি কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস করি, হ্যাঁ, এগুলো আপনারা ক্লাস শেষে করেন। তাহলে দেখেন এখানে মোটামুটি আমাদের দুটো অপশন দেখলাম, সেটা হচ্ছে উপরে থাকে মেনু বার, এখানে আমরা ম্যানুয়ালি নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো। নিচে থাকে হচ্ছে কি আমাদের এই যে কন্ট্রোল বার। আচ্ছা, বাম পাশে এগুলোকে বলি আমরা টুলস বার। এখানে অনেক ধরনের টুলস আছে, এগুলো টুলস নিয়ে নিয়ে আমরা কাজ করব। এক এক ক্লাস এক এক ধরনের টুলস থাকবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। এই যে আরো চিহ্ন আছে, এটাকে ক্লিক করলে টুলস বারটা দুটা কলামে বা দুটা লাইনে থাকবে। আর এটা আপনার দেখা সুবিধার্থে। আবার যদি চান যে না ঠিক আছে দুটা কলামে না, এক লাইনে সব আসবে, তাহলে আপনি এখানে অ্যারোতে আবার ক্লিক করলে এটা আবার এক লাইনে চলে আসবে। আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি এখান থেকে আচ্ছা করে রাখবেন। এখন এই যে কন্ট্রোল বারের কাজটা যে আমরা দেখলাম, যে আমরা মেনু বার, তার নিচে কন্ট্রোল বার, এই কন্ট্রোল বারের আসলে কাজটা কি? মেনু বার তো আমরা দেখলাম, এখানে ম্যানুয়ালি অপশন নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো, অনেক কাজ এখান থেকে আমরা করতে পারবো। কন্ট্রোল বারের আসলে কাজটা কি? এই যে একটু খেয়াল করেন, টুলস বার থেকে আমি যদি যে কোনো টুলস আমি চেঞ্জ করি, তাহলে দেখেন আমাদের কন্ট্রোল বারও কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা
কন্ট্রোল বার আসতেছে অথবা চেঞ্জ হয়ে যেতেছে। তার মানে এটার কি দাঁড়াইলো, তার মানে হচ্ছে প্রতিটা টুলসের জন্য কন্ট্রোল বার আলাদা। এই যে টুলস গুলা যে নিবেন, এই টুলস গুলা যে আপনি কতটুকু ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, সিলেকশনটা কতটুকু থাকবে, অপাসিটি কতটুকু থাকবে, ফেদার ভ্যালু বা অ্যান্টিয়ারাস থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো আমরা প্রতিটা জিনিস কন্ট্রোল করবো হচ্ছে কি কন্ট্রোল বারে। মোট কথা একটা টুলসকে কন্ট্রোল করার জন্য যতগুলো অপশন আছে সবগুলো কন্ট্রোল বারে দিয়ে রাখা হয়েছে। তার মানে কন্ট্রোল বারটা হচ্ছে টুলসের সাথে রিলেটেড। তো মোটামুটি আমরা তিনটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে উপরেরটাকে আমরা কি বলি বলতে পারবেন কি? উপরেরটা কন্ট্রোল বার নাকি? মেনু বার, হ্যাঁ, উপরেরটা মেনু মেনু বার। বার, তাহলে নিচেরটা কন্ট্রোল কন্ট্রোল বার বার, কন্ট্রোল বার, আর বাম আর পাশেরটা পাশেরটা টুলস বার। টুলস টুলস বার। বার। তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম। ডান পাশে যেটা আছে এটাকে বলে আমরা ফ্লোটিং প্যানেল। প্যানেলও বলে অনেকে, প্যালেটও বলে, যার যেভাবে ভালো লাগে সেভাবে বলে, প্যানেল অথবা প্যালেট, কিন্তু ফ্লোটিং প্যানেল। তো ফ্লোটিং প্যানেল অথবা প্যালেট কেন বলে? কারণ এটা ভাসমান অবস্থায় থাকে। ভাসমান কেন বলি আমরা? এটা হচ্ছে আমাদের যা মনে চায় আপনার জন্য, কাজের জন্য আর কি, যেটা যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে কি করবেন, এনে রেখে দিবেন। আবার যা ভালো লাগে না সেটা কি করবেন, আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। মনে করেন যে আমার কাজের জন্য কি লাগে, আমার কালার অনেক বেশি লাগে, এই জন্য আমি কালার এখানে এনে রেখে দিছি। আবার যদি মনে হয় যে কালার দরকার নাই, আমি এখান থেকে কালার কেটে দিলাম। ঠিক আছে? ধরেন যে আপনার কালার এখন আবার লাগবে, যে আপনি কাজ করতেছেন, কাজ করতে আপনার কালার খুব বেশি ইউজ করা লাগে, এখন বারবার এত কালার প্যালেটে যে এত কালার ইউজ করার এত সময় নাই, আপনি খুব দ্রুত কাজটা করতে চান যাতে কালারটা সবসময় আপনার হাতের নাগালেই থাকে। তো সেই জন্য আমরা কি করব, এই যে মেনু থেকে উইন্ডো যে প্যালেট, উইন্ডো প্যালেটের মোটামুটি বেশিরভাগ অপশন গুলাই হচ্ছে গিয়ে এখানে এই যে ফ্লোটিং প্যানেলের জন্যই। যেমন এখানে দেখেন দেখেন এই যে কালার আছে F6 শর্টকাট, এই কালারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে কালারের প্যালেটটা চলে আসে। এখান থেকে আমরা বিভিন্ন কালারে যে কোনো সময় ক্লিক করে, ধরেন আমি এখানে কাজ করতেছি, এখানে ক্লিক করে কালারটাও চেঞ্জ করে আমি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে খুব সহজে আমি এখান থেকে কাজ করতে পারলাম, তাই না? এভাবে করে ধরেন যে আমরা এখান থেকে কালার নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আবার যদি মনে না হয় যে ঠিক আছে আমার দরকার নাই, আমরা এখান থেকে কি করব, কেটে দিব। তো এই যে লেয়ারটা, এই লেয়ারটাও ডিফল্ট অবস্থায় এই জায়গায় থাকে, কিন্তু আপনার যদি লেয়ার যদি না লাগে তাহলে কিন্তু আপনি কিন্তু এটাও কিন্তু কেটে দিতে পারবেন। তো ঠিক আছে, আমার লেয়ারের প্যানেলটাও কেটে দিই, কিন্তু আপাতত লেয়ারটা আমাদের দরকার, এই জন্য আমরা এটা কাটবো না, এটা রেখে দিব। লেয়ারটা আজকের ক্লাস আমরা দেখবো লেয়ারের কাজটা কি। তো আমরা চারটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মেনু বার, কন্ট্রোল বার, টুলস বার, আর হচ্ছে ফ্লোটিং প্যানেল অথবা প্যালেট। এখানে আমরা যে কোনো জিনিস, আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা এনে এনে রেখে দিতে পারবো, আবার কাজ শেষ হলে বা দরকার না হলে ডিলিট করে দিতে পারবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইনফো বার বা ইনফরমেশন বার, যেটাকে শর্টকাটে আমরা ইনফো বার বলি। তো সেটা হচ্ছে একদম নিচের দিকে দেখেন, এই যে দেখেন আমাদের জুম কত পার্সেন্ট আছে, ডকুমেন্টের সাইজ কতটুকু আছে, রেজুলেশন কতটুকু আছে, এটা দেখাইতেছে। আমরা যখন কোনো যদি ছবি ওপেন করি, তাহলে ছবি ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখাবে ছবির সাইজ কতটুকু আছে, ছবিটা কত পার্সেন্ট জুম করা আছে, ছবির রেজুলেশন কতটুকু আছে, এই জিনিসগুলো দেখাবে। মানে একটা ছবির মোটামুটি যাবতীয় ইনফরমেশন গুলা এই যে ইনফো বার এটাতে দেখায়, মানে ইনফরমেশন বার, এই জন্য আমরা শর্টকাটে রেখে ইনফো বার বলি। তো মোটামুটি ফটোশপে এই পাঁচটা বিষয় এখান থেকে কাজ শুরু করার আগে দেখা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে মেনু বার, একটা হচ্ছে কন্ট্রোল বার, একটা হচ্ছে টুলস বার, একটা হচ্ছে ফ্লোটিং প্যানেল, একটা হচ্ছে এখান থেকে কি আমাদের ইনফো বার। তাহলে এই ফটোশপের যে ইন্টারফেসটা বা ফটোশপের ধরো যে ইন্ট্রোডাকশনটা, এটা মোটামুটি সবাই বুঝছেন, আর কিভাবে ডকুমেন্ট নিতে হয় সেই জিনিসটা তো সবাই বুঝছেন, তাই না? এরপরে আমরা এখান থেকে ফাইল ওপেন, ডকুমেন্ট, এগুলো দেখলাম। এবার আমরা জুম টুল, হ্যান্ড টুল, কালার অ্যাপ্লাই এগুলো কিভাবে করবেন এটা দেখি। তো কাজ করতে গেলে আমাদের তো অবশ্যই তো জুম করে বা জুম আউট করে তো অবশ্যই কাজ করা লাগে। অবজেক্ট বা ডকুমেন্টের পাশে যেহেতু আমাদের কাজ করা তো অবশ্যই লাগবে, তাই না? ফটোশপে আমি শুরুতে বলছিলাম যে প্রতিটা জিনিসেরই কি থাকে, শর্টকাটও অপশন থাকে, আবার ম্যানুয়ালি অপশন থাকে। তো ম্যানুয়ালি যেরকম আমাদের টুলস আছে, যে টুলস আমরা ক্লিক করে আমরা জুম ইন জুম আউট করতে পারবো, আবার কি করতে পারবো, আমরা শর্টকাট দিয়েও আমরা করতে পারবো। তো ধরে নেন আমি এখান থেকে কিছু অবজেক্ট এখান থেকে মেক করলাম, এটা কিভাবে করলাম আপাতত যারা বুঝতেছেন না বোঝার দরকার নাই, আমরা কিছুক্ষণ পরে এগুলো এমনি আমরা শিখবো। তো এটা জাস্ট জুমটা বোঝানোর জন্য একটু দেখাইলাম। তো এখন এই যে টুলস বারের নিচের দিকে দেখেন ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা অপশন আছে। এই ম্যাগনিফাইং গ্লাসে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করলে খেয়াল করবেন, ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল বারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কন্ট্রোল বারে কি আসছে, প্লাস চিহ্ন আসছে, মাইনাস চিহ্ন আসছে। এটা দেখে আপনারা বুঝতেছেন আমাদের মোবাইলেরও কিছু কিছু অ্যাপস আছে যেখানে আমরা এই যেসব জুম ইন জুম আউট বা এইসব মুভ করার কাজ আমরা করতে পারি। তো এটা দেখে হয়তো অনেকে বুঝতেছেন। তো কন্ট্রোল বারে এখান থেকে যে আমাদের প্লাস মাইনাস আছে, সেটা দিয়ে আমরা প্লাসে থাকা অবস্থায় যদি আমি কোন একটা জায়গায় ক্লিক করি, তাহলে সেটা কি হইতেছে, জুম ইন হইতেছে। মানে এটা ক্লিক হয়ে একদম জুম ইন হইতে হইতে ফটোশপে যে সর্বোচ্চ যতটুকু জুম হওয়া যায় সেই পর্যন্ত এটাতে চলে গেছে। এখানে কি কিছু কি দেখতে পাইতেছেন সবাই? কি দেখা যাইতেছে বলেন তো? এই ছোট ছোট শেপ দেখা যাইতেছে। ছোট ছোট বক্স দেখা স্যার যাইতেছে, এগুলো তাই না? পিক্সেল। হ্যাঁ, এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা হচ্ছে পিক্সেল। তো শুরুতে যদি আমি বলতাম যে এক একটা বক্স সমান সমান এক একটা পিক্সেল, তাহলে যারা আসলে চিনেন না তারা হয়তো বুঝতে পারতেন না, এই জন্য আমি দেখাই দিলাম। তো জুম করার পরে এই যে এই পিক্সেলের কারণে আমাদের ছবিগুলো ফেটে যায়, ঘোলা হয়ে যায়, বা জুম করলে ধরেন যে ঘোলা লাগে, রেজলিউশন লো লাগে, এই একমাত্র এই পিক্সেলের কারণেই। ইলাস্ট্রেটরে যদি পিক্সেলের অস্তিত্ব নাই, এজন্য যত জুম করেন ফাটবে না, কিন্তু ফটোশপে যতই কাজ করেন না কেন জুম করলে পিক্সেলও বের হবে এবং একটু ঘোলা বা ফেটে যাবে, এটা স্বাভাবিক, এটা থাকেই আর কি। তো ফটোশপে আসলে এক একটা বক্স সমান সমান এক একটা পিক্সেল আমরা যেটাকে বলি। এই যে আমরা
1000 বাই 1000 যে বা একটা ডকুমেন্ট নিলাম সেটা কিভাবে নিচ্ছি এখন হয়তো অনেকে বুঝতে পারতেছেন। মানে এই যে আড়াআড়ি ভাবে 1000টা বক্স পাশাপাশি বসছে আর লম্বালম্বি ভাবে 1000 বক্সটা পাশাপাশি বসছে, বসে এখানে কি করছে, এখান থেকে একটা ডকুমেন্ট তৈরি করছে। ধরেন যে আমরা 1000 বাই 1500 পিক্সেল একটা ডকুমেন্ট নিলাম, তাহলে কি হইতো, আড়াআড়ি ভাবে 1000 বক্স বসতো, লম্বালম্বি ভাবে 1500 বক্স বসতো। যেহেতু উইথের থেকে হাইটের 500 বক্স বেশি, সেজন্য ডকুমেন্ট আমার কি হয়ে যেত, এটা লম্বাটে হয়ে যেত। তো এইরকম সাইজগুলো মেজারমেন্ট গুলো হয়, মানে আপনি যেভাবে উইথে যতগুলো পিক্সেল দেখাবেন ততগুলো পিক্সেলের বক্স বসবে, হাইটে যতগুলো দেখাবেন ততগুলো পিক্সেলের বক্স বসবে। ওকে, তাহলে আমরা একটা জুম টুলে চলে যাই। তো জুম টুলটা নেওয়ার পরে প্লাসে থাকা অবস্থায় আমি যদি ক্লিক করি তাহলে এটা কি কাজ করবে, এটা হচ্ছে কি জুম ইনের কাজ করবে। আবার আপনি যদি মাইনাসে থাকা অবস্থায় যদি ক্লিক করেন তাহলে এটা কি কাজ করবে, এটা জুম আউটের কাজ করবে। এটা গেল টুলস এর কাজ। এবার আমরা একটু শর্টকাটে আসি। ফটোশপে দুই ধরনের শর্টকাট আছে যেটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। একটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস। তো আপনি কিবোর্ড থেকে যদি মনে করেন যে কন্ট্রোল বাটনটা ধরে যদি প্লাসে যদি ক্লিক করেন তাহলে এটা জুম ইনের কাজ করবে। আবার কন্ট্রোল বাটন ধরে যদি আপনি মাইনাসে ক্লিক করতে থাকেন তাহলে এটা জুম আউটের কাজ করবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে অল্টার বাটন ধরে মাউসের স্ক্রল বাটন সামনের দিকে যদি মুভ করেন তাহলে এটা জুম ইনের কাজ করবে। আবার অল্টার ধরা অবস্থায় স্ক্রল বাটন যদি পিছনের দিকে মুভ করেন, মানে স্ক্রলটা কোনটা, মানে দুইটা বাটনের মাঝখানে যে গোল যে বাটনটা থাকে না সেটা। তো অল্টার ধরে যদি স্ক্রলটা যদি সামনের দিকে ঘুরান বা সামনের দিকে মুভ করেন তাহলে এটা জুম ইনের কাজ করবে। পিছনের দিকে ঘুরাইলে এটা কি কাজ করবে, এটা জুম আউটের কাজ করবে। এইটাই আমরা বেশিরভাগ সবাই ইউজ করে। কেন ইউজ করে, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে বিভিন্ন জুম টুল নিলে বা আপনি যেটা এখান থেকে নেন বা কন্ট্রোল প্লাস মানে যাই করেন না কেন, যেখানে ক্লিক করেন না কেন, এটা মনে করেন যে আপনার এই যে জুম ইন জুম আউট হইতেছে। কিন্তু আপনি যখন নির্দিষ্ট জায়গায় যদি জুম ইন জুম আউট করেন, মাঝখান থেকে না, বা আপনি ওই কোণা থেকে জুম ইন জুম আউট করবেন, এই ধরুন মাঝখান থেকে করবেন না, আপনি এই যে ডকুমেন্টের এই মাথা থেকে জুম ইন জুম আউট করবেন, তাহলে আপনি অলটা ধরে স্ক্রলটা সামনে পিছনে জুম ইন জুম আউট করবেন, ঠিক আছে, কিন্তু মাউসের এই যে কার্সারটা এখানে রেখে দিবেন, তাহলে আপনি জুম ইন জুম আউট করলে এইখান থেকে জুম ইন বা জুম আউট হবে। এটা আমাদের জন্য কাজে অনেক সুবিধা দেয়। তারপর আপনার সুবিধাতে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আপনি জুম টুল ধরে আপনি প্লাস মাইনাস দিয়েও জুম ইন জুম আউট করতে পারেন, আপনি কন্ট্রোল ধরে প্লাস মাইনাস দিয়েও করতে পারেন, অথবা অল্টার ধরে আপনি স্ক্রলটা সামনে পিছনে নিয়েও জুম ইন জুম আউট করতে পারেন। এখন জুম ইন আমি করলাম, জুম ইন করার পর আমার কি হয়ে গেল দেখেন তো, এই যে অবজেক্টে আসলাম, আসার পর আমি কাজ করলাম, কাজ করার পর আমি চাইতেছি যে এটা জুম ইন অবস্থাতেই থাকবে, কিন্তু আমার তো আরো ডকুমেন্টে আরো তো অবজেক্ট আছে, সেগুলো কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে না, ঢাকা ভরে গেছে। আমি চাইতেছি আমি ওই অবজেক্ট গুলো দেখবো বা ওই ডিজাইন গুলো আমি যাবো, তো সেটা আমি কিভাবে যাব, সেটা কিভাবে দেখবো? এই যে আমাদের পাশে একটা আছে হ্যান্ড টুল, ডকুমেন্ট মুভ টুল যেটাকে আমরা বলি, এটাকে ধরে আমরা ক্লিক করে আমরা জুম ইন অবস্থাতে আমরা ডকুমেন্টের বিভিন্ন জায়গায় আমরা যাইতে পারবো। দেখেন বিভিন্ন জায়গায় আমরা যাইতেছি। এইটারও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে স্পেস বাটন। তো আমরা ধরেন যে জুম করি আর জুম ছাড়া বা যেভাবে করি না কেন, কিবোর্ড থেকে যতক্ষণ আমি স্পেস বাটন চাপ দিয়ে ধরে রাখবো ততক্ষণ এটা কি থাকবে, এটা আমাদের এই হ্যান্ড টুলে অথবা ডকুমেন্ট মুভ টুলে কনভার্ট হয়ে থাকবে। তো আমি স্পেস বাটন চাপ দিয়ে ধরা অবস্থাতেই আমি মাউস দিয়ে ক্লিক করে আমি আমি কি করলাম, ডকুমেন্টটাকে মুভ করলাম। মুভ করার পরে যদি মনে হয় আমার মুভ করা শেষ, এরপর আমি স্পেস বাটনটা ছেড়ে দিলাম, তখন কি হলো, আগের টুলসে ফেরত চলে গেল। ওকে, তো আমরা এখান থেকে কি করতে পারবো, হ্যান্ড টুল দিয়ে ইউজ করতে পারবো, অথবা কিবোর্ড থেকে স্পেস বাটন যেটা সবচেয়ে বড় বাটন যেটা নিচে থাকে সেটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। তাহলে দুটো জিনিস আমরা এখান থেকে দেখলাম, আমরা জুম ইন জুম আউটটা দেখলাম, আমরা কি দেখলাম এখান থেকে হ্যান্ড টুল বা ডকুমেন্ট মুভ টুল এটাও আমরা দেখলাম। এবার আমরা দেখি এই যে কালার গুলো কিভাবে অ্যাপ্লাই করবেন। তো কালার অ্যাপ্লাই করার আগে কালার কিভাবে সিলেক্ট করবেন ওই জিনিসটা আমরা আগে শিখি। তো কালার কি দেখতে পাইতেছেন কোথাও ফটোশপে, কোথাও কি কালার আছে বলেন তো, কোন জায়গায় কালার আছে, কোন প্যালেটে কালার আছে, দেখতেছি কোন জায়গায় কালার আছে? টুল টুলস বারে, বারে এই যে টুলস বারে নিচের দিকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে দুইটা কালার আছে, মানে Foreground আর এখানে, background। হ্যাঁ এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড নামে দুইটা কালারের প্যালেট আছে। তো এই দুইটা কালার প্যালেটে ধরেন যে আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। কালার কিভাবে সিলেক্ট করতে হয়, এই যে ফরগ্রাউন্ড আছে এখান থেকে আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কি চলে আসছে, কালারের প্যালেট চলে আসছে। এইখানে আমরা যেই কালারে দিয়ে ওকে দেই না কেন সেটা কোথায় চলে যাবে, সেটা ফরগ্রাউন্ডে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড যদি ক্লিক করি, ক্লিক করার পরে সেম কালার প্যালেট আসছে, এইখানে আমরা যেটা আমরা সিলেক্ট করে ওকে দিই না কেন সেটা কই যাবে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা কালার সিলেক্ট করে নিই। ধরলাম যে আমাদের এখন রেড কালার প্রয়োজন, তো আমরা এখান থেকে ফরগ্রাউন্ড আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কালার প্যালেট আসলো। কালার সিলেক্ট করতে হয় দুই ভাবে, যেহেতু আমরা একটু আগে যাই না আসছি যে প্রতিটা কালারে 8 বিটে থাকা অবস্থায় 256টা করে ভাষণ থাকে। তো শুধুমাত্র আমরা রেড কালার বলে দিলেই হবে না, কতটুকু রেড সেটা তো আমাদের বলে দিতে হবে, যে হালকা নাকি গাঢ় নাকি ডিপ নাকি ডার্ক রেড নাকি লাইট রেড, কোনটা আমাদের দেখাই দিতে হবে। তা আমাদের এখান থেকে দেখেন কালারের একটা বার আছে, অনেকে কালারের লাইন বলে বা লাইন বা বার যেটাই বলেন না কেন, এখান থেকে আপনি ক্লিক করেও সরাইতে পারবেন, অথবা মাউস দিয়ে ধরেও আপনি টান দিয়েও আপনি সরাইতে পারবেন। উপরেও রেড কালার আছে, নিচেও রেড কালার আছে, একই রেড কালার
এখান থেকে আছে। এখন ধরেন যে আপনি এখান থেকে রেড কালারটা আপনি এখান থেকে দেখাই দিলেন যে ঠিক আছে আমি এখান থেকে রেড কালারটা নিব। তো ওকে দিলে তো হবে না, দেখেন রেড কালারটা কিন্তু খুব বেশি কিন্তু রেড কালার এখানে হয় নাই। রেড কালার তো আমরা এখান থেকে দেখাইলাম, কিন্তু কতটুকু রেড হবে সেটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এইখানে ক্লিক করে দেখাই দিতে হবে যে আমাদের এখান থেকে কতটুকু রেড আমরা এখান থেকে নিব। ধরে নিলাম যে ঠিক আছে আমাদের এখান থেকে এতটুকু রেড আমরা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিলাম, ওই যে রেড কালার এখান থেকে চলে আসছে। বুঝা গেল? এবার ধরেন আমাদের কি লাগবে, গ্রিন কালার লাগবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা গ্রিন কালারটা আমরা দেখাই দিই। গ্রিন কালার কই আছে, এই যে মাঝামাঝির দিকে আছে। আমরা কালার বারটাকে আমরা নিয়ে গেলাম এই যে গ্রিনের উপরে, নেওয়ার পরে আমরা এখন ওকে দিলে কি গ্রিন কালার আসবে বলেন তো? আসবে না, কালার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কালারে যে সিলেক্ট তো করলাম, কিন্তু আসবে না কেন? লেফট সাইডের হ্যাঁ, লেফট সাইডে এটা দেখাই দিতে হবে, কারণ কালার তো আমি গ্রিন তো সিলেক্ট করছি, কতটুকু গ্রিন সেটা তো আর দেখাই নাই। এখানে নিউতে সাদাই রয়ে গেছে, এই যে সাদার উপরে রয়ে গেছে দেখে সাদাই দেখা যাইতেছে। এইখান থেকে আমরা দেখাই দিলাম যে এতটুকু আমরা গ্রিন আমরা নিব, যতটুকু আপনার ভালো লাগে ততটুকু নিয়ে আপনি ওকে দিলেন। ওকে দেওয়ার পরে এই যে কালার চলে আসলো। যে কোনো প্যালেটে কালার চেঞ্জ করার সিস্টেম এই একই, ক্লিক করবেন, কালার দেখাই দিবেন, কতটুকু কালার নেবেন সেটা দেখাই দিয়ে ওকে দিয়ে দিবেন। এই সেম ভাবে আপনার যদি ইয়েলো কালার লাগে, সেম ভাবে আপনি এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে ইয়েলো কালার দেখাই দিবেন, কতটুকু ইয়েলো লাগবে দেখাই দিয়ে ওকে দিবেন, এই ইয়েলো কালারটা এখানে চলে আসবে। ওকে, কালার আমরা সিলেক্ট করা দেখলাম, কিভাবে আমরা কালার সিলেক্ট করব ওই জিনিসটা তো আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমরা কালার আমরা অ্যাপ্লাই কিভাবে করব ওই জিনিসটা একটু দেখি। তো কালার অ্যাপ্লাই করার জন্য একটা টুলস আছে, তো পেন বাকেট টুলস। তো পেন বাকেট টুলস আপাতত আমরা দেখবো না, ওটা আমরা যখন গ্রেডেন্ট কালার শিখবো তখন আমরা দেখবো, কারণ ওই টুলসের আরো কিছু কাজ আছে। তো আজকে আমরা শর্টকাট ইউজ করে আমরা কালার অ্যাপ্লাই করব। তো শর্টকাট গুলো আসলে কি কি? শর্টকাট গুলো হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট এবং অল্টার ডিলিট। ধরেন আপনি এখন ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করবেন, মানে আপনি এখন রেড কালার অ্যাপ্লাই করবেন, ফরগ্রাউন্ডে যেটা আছে সেটা। তো ফরগ্রাউন্ডের জন্য আমাদের শর্টকাটটা হচ্ছে আমাদের অল্টার ডিলিট। তো কিবোর্ড থেকে যদি আপনি মনে করেন যে এখান থেকে যদি অল্টার ডিলিট যদি প্রেস করেন, এখান থেকে ধরেন আমরা একটা অল্টার ডিলিট যদি প্রেস করি, তাহলে আমাদের এই যে ফরগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, মানে রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি মনে করেন আপনার গ্রিন কালারটা অ্যাপ্লাই করবেন, তাহলে কি করবেন আপনি, কন্ট্রোল ডিলিট প্রেস করবেন, তাহলে ধরেন যে এখান থেকে গ্রিন কালার বা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে ফরগ্রাউন্ডের জন্য আমাদের শর্টকাট হচ্ছে অল্টার ডিলিট, ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে কি কন্ট্রোল ডিলিট। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা বলেন যে এই যে রেড কালার যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে শর্টকাটটা কি হবে? অল্টার ডিলিট। কেন অল্টার ডিলিট কেন হবে? জন্য ফরগ্রাউন্ডে এটা আছে, ফরগ্রাউন্ডে আছে এই জন্য। আচ্ছা এখন বলেন রেড কালারটা যদি অ্যাপ্লাই করতে চাই শর্টকাট কি হবে? কন্ট্রোল ডিলিট। তো এখন কন্ট্রোল ডিলিট কেন হবে? এখন হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে। তাহলে কালার কোনটা অ্যাপ্লাই করবেন সেটা মেইন না, কালার কোন প্যালেটে আছে সেটা দেখবেন। স্যার একটা আপনি যে কোশ্চেন ছিল কালারটা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ বলেন। স্যার, আমরা এখানে ব্যাকস্পেসটাও তো ইউজ করতে পারি। হ্যাঁ করতে পারেন, ডিলিট ব্যাক স্পেস একই, মানে একসাথে বললে অনেকে কনফিউজড হয়ে যায়। তো হ্যাঁ। আপনি কন্ট্রোল ডিলিটের জায়গায় কন্ট্রোল ব্যাক স্পেসও দিতে পারেন, একই কাজ করে। আচ্ছা, তো আমরা এখানে কি করব, কালার কালার কোনটা আছে সেটা আমরা দেখবো না, কালার কোন প্যালেট আছে সেটা আমরা দেখবো। যদি আমাদের পছন্দের কালার যদি ফরগ্রাউন্ডে থাকে তাহলে আমরা ফরগ্রাউন্ডের শর্টকাট ইউজ করব, আর যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডের শর্টকাট ইউজ করব। ধরেন আমাদের কালারটা এখন আছে ফরগ্রাউন্ডে, সবুজ কালারটা অ্যাপ্লাই করব, সেটা ফরগ্রাউন্ডে আছে। ফরগ্রাউন্ডের শর্টকাট কোনটা বলছিলাম, অল্টার ডিলিট অ্যাপ্লাই করলাম। কিন্তু সেম সবুজ কালারটা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি থাকতো তাহলে আমরা কিন্তু এই অল্টার ডিলিট দিলে কিন্তু উল্টা ভাবে অ্যাপ্লাই হতো, তাই না? যেমন রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে, আমাদের তখন কি করা লাগতো, আমরা কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই করা লাগতো। ওকে, তাহলে এইভাবে করে আমরা কালার অ্যাপ্লাই করবো। শর্টকাট হচ্ছে দুইটা, কন্ট্রোল ডিলিট এবং অল্টার ডিলিট। ওকে, বুঝা গেল? তাহলে কিভাবে কালার সিলেক্ট করতে হয় সেটাও আমরা দেখলাম, কালার সিলেক্ট করার পরে কিভাবে শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করা লাগে এই জিনিসটাও আমরা দেখলাম। তো আজকের ক্লাসে মোটামুটি কিছু শর্টকাট আমরা দেখলাম, সামনে আরো কিছু শর্টকাট আছে। যারা একেবারে নতুন তাদের শর্টকাট এত মনে থাকবে না আমি জানি, তবে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো এটা ইউজ টু হয়ে যাবেন। আর আমি ক্লাস শেষে আপনাদেরকে শর্টকাটের জন্য একটা পিডিএফ ফাইল দিয়ে দিব আপনাদের গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ দুই জায়গাতে, যাতে ওই শর্টকাট গুলো আপনারা মনে রাখতে পারেন। ওই জায়গায় শুধুমাত্র মানে যে সকল শর্টকাট গুলো অনেক বেশি প্রয়োজন সেগুলোই দেওয়া আছে। কিন্তু আবার ফটোশপে আপনি এখান থেকে এডিটে ক্লিক করলে নিচে দেখেন এখানে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে, কিন্তু এখানে অনেক শর্টকাট প্রত্যেকটা ধরে ধরে দেওয়া আছে। আপাতত আমাদের এতগুলো তো দরকার নাই, তো আমি পিডিএফ এ ফিল্টারিং করে যেগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমি ওখানে রেখে দিছি, পিডিএফটা দিয়ে দিব, ওগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন। তাহলে মোটামুটি আমরা বিভিন্ন কালার প্যালেটের যে আমরা কালার সিলেক্ট করা আমরা দেখলাম, এবং কালার সিলেক্ট করার পরে কন্ট্রোল ডিলিট এবং অল্টার ডিলিট দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করাও শিখলাম, তাই না? এবার আমরা আসি সিলেকশন টুলসে। ফটোশপে প্রচুর পরিমাণে সিলেকশন টুলস আছে। আজকে আমরা বেসিক 7টা সিলেকশন টুলস শিখবো, এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো 2-3টা সিলেকশন টুলস শিখবো, সামনে আবার পেন টুল শিখবো, আরো কিছু সিলেকশন টুলস শিখবো। অনেক ধরনের সিলেকশন টুলস আছে, এক একটা সিলেকশন টুলসের কাজ এক এক রকম। এই যে প্রথমে যে আমরা মুভ টুলটা নিয়ে কাজ করতেছি, মুভ টুলটা ঠিক পাশেই দেখেন যেখানে কি আছে, আরো কিছু সিলেকশন টুলস আছে। তো এই চ্যানেল অনেকগুলো টুলস আছে, পাশে সিলেকশন টুলসও আছে। প্রত্যেকটা টুলসের নিচে আপনারা একটু খেয়াল করলে দেখবেন
হয়তো একটু দূর থেকে হয়তো আপনারা স্ক্রিনে কিরকম দেখতেছেন আমি জানি না, হয়তো ভিডিওতে আবার খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা টুলসের নিচে ছোট করে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ছোট করে। এই অ্যারো চিহ্নের মানেটা হচ্ছে এইটার ভিতরে আরো অনেক টুলস আছে। তো আরো অনেক যেহেতু টুলস আছে, এগুলো আমরা বের করবো কিভাবে? প্রতিটা টুলসের উপরে রাইট বাটন ক্লিক করলে টুলসগুলো বের হয়। আমি সিলেকশনের উপরে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এইখানে আমাদের আরো যে টুলস গুলো আছে সেগুলো বের হয়েছে। সেগুলো কি কি টুলস? যেমন রেক্টাঙ্গুলার আছে, ইলিপ্টিক্যাল আছে, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম মার্কেট টুল, এই চারটা টুলস এখানে আছে। কোনটার কি কাজ সেটা আমরা একটু দেখি। আমরা রেক্টাঙ্গুলারটা ক্লিক করে রেক্টাঙ্গুলারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমরা রেক্টাঙ্গুলারটা নিয়ে কাজ করব। রেক্টাঙ্গুলার মানে চার কোণা যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব, ওকে? এখন আমরা ধরেন যে আমরা একটা সিঙ্গেল ক্লিক করলে কিন্তু হবে না, এই যে সিঙ্গেল ক্লিক করলে কিন্তু আসবে না। ক্লিক করে ড্র্যাগ করে আমাদের দেখাই দিতে হবে কতটুকু আমরা সিলেকশন চাই। বুঝা গেল কিভাবে করব আমরা? এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমি আর মাউসটা ছাড়ি নাই, ক্লিক করে ধরে আমি টান দিয়ে দেখাই দিছি আমি এতটুকু সিলেকশন চাই, ছেড়ে দিলাম, এতটুকু সিলেকশন তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি করব না, আমরা হচ্ছে সিঙ্গেল ক্লিক করব না। এই যে এই চারটা সিলেকশন টুলস এর ক্ষেত্রেই সিঙ্গেল ক্লিক করব না। আমরা ধরেন যে এখান থেকে বা এই যে উপরে দুটার ক্ষেত্রে আমরা সবসময় ক্লিক করে ধরে রেখে আমরা দেখাই দিব যে কতটুকু সিলেকশন আমি চাই, লম্বাটা চাই নাকি চ্যাপ্টারটা চাই নাকি এতটুকু চাই নাকি এতটুকু চাই, এটা দেখাই দেব। দেখাই দেওয়ার পরে যদি মনে হয় যে ঠিক আছে আমি এতটুকুই চাই, সেক্ষেত্রে আমি মাউসটা আমি ছেড়ে দিব। ছেড়ে দিলেই এই জায়গাটুকু আমাদের কি হয়ে গেছে, আমার সিলেকশন তৈরি হয়ে গেছে। ওকে, এখন এটা তো আমি তো আমার মন মতো নিলাম, তাই না? আমি টান দিয়ে ধরেন যে একটা নিজের মন মতো একটা সাইজে নিলাম, কিন্তু আমার যদি এক্সাক্ট একটা রেক্টাঙ্গুলারের রেশিও যদি নেওয়া লাগে, এক্সাক্ট রেশিও কোনটা? রেক্টাঙ্গুলার 1:1, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে, দৈর্ঘ্য যতটুকু থাকবে প্রস্থ ততটুকু থাকবে। কিন্তু খালি চোখে অথবা খালি ভাবে টান দিয়ে তো আর আমি নিতে পারতাছি না, হয়তো কোনোটা বড়, কোনো দিকে বড় হইতেছে, কোনো দিকে ছোট হইতেছে। তাহলে এক্সাক্ট রেশিও অনুযায়ী কিভাবে নিব? আমরা সবসময় শিফট ধরে নিব আর কি। তো শিফট ধরে কিভাবে নিব? এই যে আপনি মাউস দিয়ে ক্লিক করে ধরে যখন আপনি টান দিবেন, টান দেওয়ার পাশাপাশি আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটাও ধরবেন, মানে আপনি মাউসটাও ধরে রাখবেন, আবার কিবোর্ড থেকে শিফট বাটনটাও ধরে রাখবেন। তাহলে কি হবে, আপনি মাউস টান দিয়ে যতই ছোট বড় করেন না কেন, কোনো পাশেই কিন্তু কম বেশি ভাবে বড় ছোট হবে না, সমানভাবে বড় ছোট হবে। দুই পাশে দেখেন সমানভাবে ছোট হইতেছে, সমানভাবে বড় হইতেছে। এরপর আপনি ছেড়ে দিলেই ধরেন যে এটা এরকম ভাবে থেকে যাবে। তাহলে আপনি শিফট ছাড়া কাজ করলে আপনি এরকম করে চ্যাপ্টার লম্বাটা এরকম হইতেই পারে, যেরকম নিতে চান সেরকম নিতে পারবেন। আবার যদি এক্সাক্ট রেশিও নিতে চান তাহলে আপনি শিফট ধরে আপনি এরকম করে টান দিয়ে শিফট ধরে নিলে তাহলে দেখেন যে কি হয়ে যায়, রেশিও সমান থাকে। আপাতত আমার এত রেশিও সমান রাখার দরকার নাই, আমি এখান থেকে একটা চ্যাপ্টার টাইপের একটা এখান থেকে রেক্টেঙ্গুলার একটা নিলাম। ওকে, এখন সিলেকশন জিনিসটা আসলে কি? সিলেকশন যতটুকু করবেন অথবা যতটুকু জায়গা জুড়ে করবেন ওই জায়গাটুকুই শুধু অ্যাক্টিভ থাকবে, বাকি জায়গাতে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। যদি আমি কালার অ্যাপ্লাই করি, এটার ভিতরে কালার অ্যাপ্লাই হবে। আমি যদি কোনো ছবি যদি থাকতো এবং সিলেকশন করে যদি ডিলিট করতাম, তাহলে সিলেকশনের ভিতরে ছবির যতটুকু অংশ আছে ততটুকুই ডিলিট হইতো, তাই না? যতটুকু সিলেকশন থাকবে ততটুকু জায়গায় অ্যাক্টিভ থাকবে, ওই জায়গাতেই যা কাজ করবেন ওই জায়গাতেই কাজ হবে, বাকি কোনো জায়গাতে আর কাজ টাজ করবে না। এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে? যদি মনে করেন যে আমি এখন কি কালার অ্যাপ্লাই করব, মনে করেন সবুজ কালার অ্যাপ্লাই করব। সবুজ কালারের জন্য শর্টকাটটা কি হবে? এই দেখেন সবুজ কালার, কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই করবো, কারণ কন্ট্রোল ডিলিটটা কি, ব্যাকগ্রাউন্ডের জন্য। ব্যাকগ্রাউন্ড সবুজ কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে, জন্য ব্যাকগ্রাউন্ড। যদি ফরগ্রাউন্ডে থাকতো তাহলে অর্ডার ডিলিট অ্যাপ্লাই করতাম। আর সবুজ কালারটাই যদি না থাকতো এখানে, তাহলে আমরা কি করতাম, ক্লিক করে সবুজ কালারটা দেখাই দিয়ে এখানে ওকে দিয়ে দিলেই সবুজ কালারটা এখানে চলে আসতো। তো সবুজ কালার এখন ফরগ্রাউন্ডে আছে, আমরা এখন দিব অল্টার ডিলিট, তাই না? অল্টার ডিলিট দিয়ে অ্যাপ্লাই করলাম, এখন সবুজ কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে করে আমরা রেক্টেঙ্গুলার বা সিলেকশন টুলস নিয়ে কাজ করতে পারবো। যা সিলেকশন টুলস নিব, ড্র্যাগ করে সিলেকশন তৈরি করব এবং আমরা কালার অ্যাপ্লাই করব। কিন্তু কাজ কিন্তু শেষ হয় নাই, কাজ কিন্তু রয়ে গেছে। কি রয়ে গেছে? এখানে দেখেন যে সিলেকশন কিন্তু রয়ে গেছে। তা আমরা একটা সিলেকশন তৈরি করলাম, কালার অ্যাপ্লাই করলাম, কাজ তো শেষ, কিন্তু এই জিনিসটা তো ডিলিট করা লাগবে। এইটাকে ডিলিট করার জন্য অনেকভাবে ডিলিট করা যায়। আপনি চাইলে আপনি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি যে ডিসিলেক্ট করতে পারেন এটা দিয়ে। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারেন, মানে কন্ট্রোল ডিলিট না, কিন্তু কন্ট্রোল ডিলিট দিলে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর কন্ট্রোল ডি মানে ডিলিটের কাজ করে, মানে ডিসিলেক্টের কাজ করে। তো কন্ট্রোল ডিলিট দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। অথবা আপনি যদি সবকিছু ভুলে যান, তাও আপনি এই যে মেনু থেকে সিলেক্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করলে ডিসিলেক্টও লেখা আছে, পাশে কন্ট্রোল ডিও লেখা আছে, এখান থেকে করতে পারবেন। তাহলে তিনটা উপায় আছে। কন্ট্রোল ডি দিয়েও করতে পারবেন, আপনি রাইট বাটন ক্লিক করেও ডিসিলেক্ট করতে পারবেন, আপনি কি করতে পারবেন, আপনি এই যে সিলেক্টে ক্লিক করে আপনি ডিসিলেক্ট দেখা দিতে পারবেন। তিনটা জায়গা থেকে আপনি ডিসিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তাহলে কাজ শেষ হওয়ার পরে সিলেকশন থেকে গেলে অবশ্যই ডিসিলেক্ট করে কিন্তু কাজ করা লাগবে। তাহলে রেক্টাঙ্গুলারটা আমরা বুঝলাম। এরপরে দেখি আমাদের কি আছে, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, যেটা আর সার্কেল একটা আকারে কোশ্চেন কাজ ছিল করে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই সিলেকশন টুলটা যখন আমরা ড্র্যাগ করতেছি তখন কি এটা অটো কালার মানে নিয়ে নেবে এমন ওই যে ওইটা ওইটা কি কিভাবে যেন করে এটা জানা ওটা নাই শেপ স্যার। টুলের ভিতরে আছে, শেপ টুল। ও শেপ টুলের ভিতরে? হ্যাঁ, শেপ টুলগুলো নিলে অটোমেটিক কালার অ্যাপ্লাই হয়, সিলেকশনে ওটার পরে অটোমেটিক কালার অ্যাপ্লাই হয়। ওটা ওটা তো পরে ক্লাস করাবেন। হ্যাঁ হ্যাঁ, পেন টুলের ক্লাসে থাকবে, শেপ টুল থাকবে। থ্যাংক ইউ স্যার। স্যার
আচ্ছা, ইলেকট্রিক্যালটা নিলাম, নেওয়ার পরে ইলেকট্রিক্যালের যেহেতু সার্কেল আকারে ধরেন যে আমরা ক্লিক করে ড্র্যাগ করলে দেখেন এখানে ডিম্বাকৃতি, চ্যাপ্টা আকৃতি সবভাবে নিতে পারতেছেন। যদি এক্সাক্ট রেশিও লাগে সার্কেলে কি করবেন, ওই সেম ভাবে শিফটটা ধরে রাখবেন। শিফট ধরলে কি হয়ে যায় দেখেন, সার্কেলে এখন আর চ্যাপ্টা হইতেছে না, যত বড় ছোট করেন না কেন একদম সমান ভাবে গোল আকারে আসতেছে। এটাকে আমরা মাঝখানে বসাই দিলাম, মাঝখানে বসাই দেওয়ার পরে ছেড়ে দিলাম। ওকে, এখন সিলেকশন তো তৈরি হলো, আমরা এখন কালার অ্যাপ্লাই করবো। আমরা এখন কি কালার অ্যাপ্লাই করবো, আমরা রেড কালার অ্যাপ্লাই করবো। তো রেড কালার তো আমাদের নেওয়া আছেই, তো নেওয়া থাকলে তো আর নেওয়া দরকার নাই, না থাকলে আমরা কি করতাম, রেড কালারটা নিয়ে আসতাম। তো নেওয়া যেহেতু আছে, এখন আমরা কি করব, শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাট অ্যাপ্লাই করব, কে বলতে পারবেন রেড কালার অ্যাপ্লাই করার জন্য? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি কেন দিব, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে আছে রেড কালারটা। কন্ট্রোল ডি দিলাম, কালার অ্যাপ্লাই হলো। কাজ কি শেষ হয়েছে? না, কি করা লাগবে? শিফট ধরে আবার ডি তে চাপ দিলে ইয়া চলে যাবে। হ্যাঁ, ডিসেলেক্ট করা লাগবে। তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসেলেক্ট করে দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে ডিসেলেক্ট করে দিলেও এখানে ডিসেলেক্টের কাজ করতে। ওকে, বোঝা গেল। তাহলে মোটামুটি আমরা দুইটা সিলেকশন টুলস এর কাজ শিখলাম, রেক্টেঙ্গুলার এবং ইলেকট্রিক্যালের কাজ শিখলাম। এরপরে আরো আছে সিঙ্গেল কলাম মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল। এগুলো আমাদের লাগে না, আমি একটু দেখাই দিই এগুলোর কাজ কি। রো মানে কি, রো মানে হচ্ছে কি হরিজন্টাল ভাবে এই যে এই পাশ থেকে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে লম্বা লাইন তৈরি করবে। আর কলাম মানে কি, কলাম মানে লম্বা লম্বি যেটা আছে, মানে প্রোটেক্ট মডেল লম্বা লম্বি সেইভাবে একটা লাইন তৈরি করবে। তবে এগুলো আমাদের আসলে কেন লাগে না, রো আকারে যদি নেই, রো আকারে নেওয়ার পর এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন কি হয়ে গেছে, একটা সিঙ্গেল একটা পিক্সেলের একটা লাইন তৈরি করছে, একটা লম্বা হরিজন্টাল একটা লাইন তৈরি করছে। আমরা যদি কালার অ্যাপ্লাই করি, ডিসেলেক্ট করি, আমরা যদি জুম করে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিক্সেল, এটা কিন্তু উপরে নিচে আর কোনো পিক্সেল নেয় না। এখন এত চিকন লাইন আমাদের আসলে খুব একটা দরকার পড়ে না কোনো সময়। আবার ধরেন যে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাবে, এত দরকার পড়ে না। অনেক সময় লাগতে পারে আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত থাকবে, তাই না, এইখান থেকে এই পর্যন্ত থাকবে। কিন্তু এইটাতে যদি আপনি ক্লিক করেন, কলাম অথবা রোজাই ক্লিক করেন না কেন, অটোমেটিক ভাবে একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত একটা লাইন তৈরি করে ফেলে। তো এত চিকন লাইনও দরকার পড়ে না, এত লম্বা এত বড় লাইনও অনেক সময় আমাদের দরকার পড়ে না। এই জন্য এগুলো আমাদের দরকার, মানে এগুলো আমাদের ইউজ করা লাগে না। আমাদের পরবর্তীতে আমাদের শেপ টুল, লাইন টুল অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা নিজের মন মতো আর কি আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো এটা গেল মোটামুটি আমাদের চারটা সিলেকশন টুলস, রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। আমাদের আরো তিনটা সিলেকশন টুলস আছে, সেটা হচ্ছে নিচের দিকে যদি আমরা একটু যাই, এইখানে নিচের লাইনের প্রথম টুলসটা রাইট বাটন ক্লিক করলে এইটা দেখেন আমাদের লেসো টুল আছে, পলিগন লেসো টুল আছে, ম্যাগনেটিক লেসো টুল আছে, তিনটা এখান থেকে টুলস আছে। ওকে, তাহলে এখন এখান থেকে ধরেন যে এই টুলস গুলো আসলে কাজটা কি, এই যে এখানে আমরা যে রেক্টেঙ্গুলার আর ইলিপ্টিক্যাল টুলস গুলো দেখলাম, এটা আপনি শিফট ধরে অথবা শিফট ছাড়া আপনি যেরকম ইচ্ছা সেরকম ভাবে তো নিতে পারতেছেন। কিন্তু আপনি লম্বাতে করেন, চ্যাপ্টাতে করেন, যেভাবে করেন না কেন, এটা কিন্তু চারটা কর্নারে কিন্তু মেনটেন করতেছে। লম্বা না চ্যাপ্টা নেন, চারটা কর্নারে কিন্তু থাকতেছে। কিন্তু আপনার ধরেন যে একটু ফ্রি হ্যান্ড সিলেকশন দরকার, আপনি আঁকা বাঁকা একটা সিলেকশন করবেন, যেটা কিন্তু এই সব টুলস দিয়ে কিন্তু পসিবল না। সার্কেল দিয়েও পসিবল না, রেক্টেঙ্গুলার দিয়েও পসিবল না। আর এই দুটো দিয়ে তো প্রশ্নই আসে না, এগুলো দিয়ে তো করাই যাবে না। আপনার আঁকা বাঁকা সিলেকশন লাগবে, আপনার এমন একটা আকৃতি লাগবে যেটা ধরে যে এইখানে নাই। তো তখন আপনারা কি করবেন, এইটার জন্য আপনাদের কিছু ফ্রি হ্যান্ড সিলেকশন টুলস দিয়ে দিয়েছে টুল নামে। তো প্রথমটা আমরা নিলাম, নেওয়ার পরে সেম ভাবে ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা একটা সিলেকশন তৈরি করে আমরা ছেড়ে দিলাম। দেখেন এটা কি হয়েছে, আঁকা বাঁকা সিলেকশন তৈরি হয়েছে না। এইগুলো কিন্তু আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো না, তাই না। এই লেসো টুল দিয়েই আমরা কি করবো, এরকম আঁকা বাঁকা করতে পারবো। তো সিলেকশন যেহেতু হয়েছে, অবশ্যই আমরা দেখেন কালার কিন্তু অ্যাপ্লাই, অবশ্যই কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো। অনেকে আবার মনে করতে পারেন যে আঁকা বাঁকা হয়েছে দেখে হয়তো মানে কালার অ্যাপ্লাই হবে না, এরকম কিন্তু না। আপনি যে কোনো ভাবে ধরেন যে আঁকা বাঁকা করে আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আঁকা বাঁকা একটা করছেন, এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এটা গেল আমাদের লেসো টুলের কাজ। তো আপনাকে যেখান থেকে শুরু করছেন সেখানে যে শেষ করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো জায়গায় শেষ করে দিলেই অটোমেটিক ভাবে লাইনটা টান দিয়ে নিজের মতো করে নিয়ে নিবে। যেভাবে এখান থেকে নেন, এখান থেকে নেন, এখান থেকে নেন, যেভাবে ইচ্ছা সেভাবে করে টান দিয়ে আপনি একটা শেপ বা একটা আকৃতি বানাতে পারেন। এরপর আছে পলিগন। দেখেন এতক্ষণ আমরা কি করছি, ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করছি। এই যে লেসো টুল বা রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল, এগুলো কি করছি, ক্লিক করে ধরে রেখে টান দিছি, তারপরে ছেড়ে দিছি। কিন্তু পলিগনের ক্ষেত্রে আবার উল্টা, পলিগনেরটা আমরা কি করতে পারবো না, ক্লিক করে ধরে আমরা টান দিতে পারবো না। ক্লিক করে ধরে টান দিতে গেলে তখন দেখবেন যে আবার উল্টা পাল্টা ভাবে এখানে আবার কাজ করা শুরু করে দিবে। আমরা পলিগনের কাজটা কি করবো, আমরা এখান থেকে একটু ই করে দেখাই। এখানে আমরা পলিগনটা নিলাম, নেওয়ার পরে একটা সিঙ্গেল একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন লম্বা একটা লাইন চলে আসছে। এইটা দিয়েও আমরা আঁকা বাঁকা যে কোনো কিছু করতে পারবো। তবে এই পলিগনটা কিন্তু লম্বা একটা লাইন কিন্তু মেনটেন করে। দেখেন আমরা কিন্তু লেসো টুলের মতো কিন্তু বাঁকাইতে পারতাছি না আমরা, হ্যাঁ নিতে পারতাছি অনেকগুলো কর্নার যে দিক থেকে মতো সেদিক থেকে আমরা নিতে পারতাছি, কিন্তু আমরা কিন্তু কি করতে পারতাছি না, একদম আঁকা বাঁকা কিন্তু করতে পারতাছি না। লম্বা লাইন কিন্তু এখানে থেকে থাকে। এটার একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে যেইখান থেকে আপনি শুরু করছেন সেইখানে যেই এটা ক্লিক করে শেষ করা লাগবে, নাহলে কিন্তু এটা সিলেকশন কিন্তু তৈরি হবে না। তো যেখান থেকে আপনি এখান থেকে শুরু করেন না কেন, ওইখানে যেই আপনার শেষ করা লাগবে, তাহলে একটা সিলেকশন একটা তৈরি হবে। অনেক কিছু ধরেন যে আমরা এখান থেকে বানিয়ে নিতে পারবো, এই যে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা
শুরু জায়গায় যে ক্লিক করলেই এই যে অটোমেটিক সিলেকশন তৈরি করে নিচ্ছে। তো এবার আমরা সিলেকশন যেহেতু হয়েছে, আমরা তো কালার তো অবশ্যই দিতে পারবো, তাই না? কালার এখান থেকে অবশ্যই আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই যে আমি একটু বললাম যে যেখান থেকে আপনি শুরু করবেন সেখানে যে শেষ করা লাগবে, কিন্তু আপনি ধরেন যে এত ক্লিক করছেন যে আপনি ভুলেই গেছেন যে আপনি কোন জায়গা থেকে শুরু করছেন বা খুঁজে পাইতেছেন না। তাহলে এখন আপনি যদি যদি ওই জায়গাতে যদি না মিলান, তাহলে তো আপনি অন্য কোনো টুলসও যেতে পারবেন না, এরকমই বসে থাকতে হবে ফটোশপ না কাটা পর্যন্ত। তখন আপনি কি করবেন? তখন আপনি দুটা কাজ করতে পারেন। হয় আপনি খালি ডকুমেন্ট মানে ডকুমেন্টের যে কোনো একটা জায়গাতে আপনি ডাবল ক্লিক করবেন, তাহলে কি হয়ে যাবে, এটা সিলেকশন তৈরি হয়ে যাবে। মন চাইলে কালার দিবেন, না মন চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিবেন। অথবা আপনি কি করবেন, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করতে পারেন। কন্ট্রোল ইন্টার প্রেস করলে এটাও সিলেকশন তৈরি হয়ে যায়, আপনার যেভাবে সুবিধা। যদি আপনি পলিগন দিয়ে এমন এমন কাজ করতে থাকেন যে আপনি পরবর্তীতে আপনি ভুলে গেছেন যে কোন জায়গা থেকে আপনি শুরু করছেন, তাহলে আপনি এই খালি জায়গাতে আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করলে, মানে দুটো একসাথে ক্লিক করলে কি হয়ে যায়, এটা একটা অটোমেটিক ভাবে একটা সিলেকশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই যে এই পলিগন টুলসটা। আচ্ছা, এরপরে আসি আমাদের ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুলের কাজটা হচ্ছে এই যে কালার গুলা যে আমরা দেখতে পাইতেছি, তাই না, যে রেড কালার আছে, গ্রিন কালার আছে, তো এই কালারের তো একটা শেষ, একটা লাস্ট, একটা পিক্সেল, একটা বর্ডার আছে, যেখানে যে রেড কালারটা শেষ হয়েছে এবং যেখান থেকে সবুজ কালারটা শুরু হয়েছে। তো ম্যাগনেটিকের কাজটা হচ্ছে ওই কালারটাকে ধরে ম্যাগনেটিকের মতো টান দিয়ে সিলেকশন করা। যেমন আমি এখান থেকে পলিগনের মতো একটা সিঙ্গেল একটা ক্লিক করলাম, তারপর ছেড়ে দিলাম। এরপরে আমি আর কোনো ক্লিক করব না, শুধুমাত্র মাউসটা শুধু ঘুরাইতেছি। ও কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু কালারের উপরে কিন্তু পয়েন্ট তৈরি করতেছে। আমি যদি দেখেন একটু সবুজ কালারের উপরেও যদি দেখেন, আমি কিন্তু সবুজ কালারের উপরে আছি এখন, তারপরে ও কিন্তু কি হইতেছে, রেড কালারটা টান দিয়ে ধরে নিয়ে যেতেছে। দেখেন রেড কালারটা টান দিয়ে ম্যাগনেটিকের মতো কিন্তু দেখছেন, এই যে সবুজ কালারটার উপর আছে তার রেড কালারটা টান দিয়ে ধরে নিতেছে। এই যে টান দিয়ে যে ধরে নেয়, এই জন্য ধরে যে এটার নাম হয়ে গেছে ম্যাগনেটিক লেসার টুল, মানে চুম্বকের মতো টান দিয়ে ধরে এটা কি করে, কালার অ্যাপ্লাই করে। তবে এটা কিন্তু খুব বেশি কিন্তু প্রফেশনাল টুলস না, মানে আপনি যদি খুব বেশি বাইরে বা ভিতরে চলে যান তাহলে কিন্তু অন্য কালার নেওয়া শুরু করবে। একটু কাজ করার সময় রাফ একটা সিলেকশন করবেন, কাজ করার সময় একটু ডানে বামে গেলে ও অটোমেটিক ভাবে টান দিয়ে ধরে সিলেকশন করে ফেলতে পারবে। কিন্তু বেশি বাইরে যদি চলে আসেন তখন কিন্তু ও কিন্তু আবার সবুজ কালার নেওয়া শুরু করবে। আচ্ছা, এখন সিলেকশন তো আমরা করলাম, কেউ কি বলতে পারবেন যে এটাকে কালার চেঞ্জ করা যাবে কিনা? যাবে। কিভাবে আমরা ধরেন একটা ইয়েলো কালার অ্যাপ্লাই করব, সেটা কিভাবে করব, প্রসেসটা কি? তাহলে হচ্ছে আমাদের যে সিলেকশন বা মুভ টুল যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে এটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে কালারটা চেঞ্জ। সিলেকশন তো আমি করলামই, ইয়েলো কালার অ্যাপ্লাই করব কিভাবে এখানে? এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এইখানে আমাদের যে কালারটা চাই সে কালারটা নিয়ে আসতে হবে, ইয়েলো অরেঞ্জ যা চাই নিয়ে আসতে হবে। তাহলে তাহলে আমরা কালারটা নিয়ে আসি, ক্লিক করলাম, কোথায় ধরেন যে ইয়েলো আছে আমাদের, এখান থেকে আমরা ইয়েলো কালারটা এখানে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর ওকে দিলে আসবে না ইয়েলো কালারটা? হ্যাঁ, এই যে ইয়েলো কালার কতটুকু নিব সেটাও এখান থেকে দেখা দিতে হবে, বা একটু অরেঞ্জ টাইপের কালার নেই, ধরেন এটা নিলাম, নেওয়ার পর আমরা ওকে দিলাম। দেওয়ার পরে এখন কিভাবে অ্যাপ্লাই করব, শর্টকাটটা কি হবে এখন অ্যাপ্লাই করব অল্টার কিভাবে? ডিলিট। অল্টার ডিলিট। হ্যাঁ, যেহেতু আমাদের অরেঞ্জ কালারটা কোথায় আছে, ফরগ্রাউন্ডে আছে, এই জন্য আমরা অল্টার ডিলিট অ্যাপ্লাই করব। আর ব্যাকগ্রাউন্ডে থাকলে কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই করতাম। তাহলে আমরা অল্টার ডিলিট অ্যাপ্লাই করলাম, কালার অ্যাপ্লাই হলো। কাজ কি শেষ হয়েছে? কন্ট্রোল ডি দিয়ে হ্যাঁ, ডিসিলেক্ট করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, তো মোটামুটি এখন কাজ শেষ। ঠিক আছে, এইভাবে করে ধরেন যে আমরা এই বিভিন্ন সিলেকশনের কাজগুলো আমরা করতে পারবো। বুঝা গেছে 7টা সিলেকশন টুলস, এখানে 3টা আর এখানে 4টা। জি পারা যাবে না? আচ্ছা, এরপর আর কি কি আছে সেগুলো আমরা একটু দেখি। মোটামুটি সিলেকশন টুলস দেখলাম, এটা লেয়ারের প্যানেল দেখি। দেখেন এখন এইটা ধরেন আপনি ক্লায়েন্টকে কাজটা করে দিচ্ছেন, এখন ক্লায়েন্ট বলছে আপনাকে পতাকা বানাই দিতে, আপনি ক্লায়েন্টকে পতাকা বানাই দিচ্ছেন। ক্লায়েন্টে দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই পতাকা বানাইছেন ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের পতাকায় তো সার্কেল তো একদম মাঝ বরাবর থাকে না, একটু লেফট সাইডে থাকে, তাই না? সবাই জানেন হয়তো যে একটু পতাকার সার্কেলটা একটু লেফট সাইডে থাকে। তো এখন ক্লায়েন্ট বললো তো একটু লেফট সাইডে করে দেন, তো আপনি লেফট সাইডে কিভাবে করবেন? মুভ টুল দিয়ে এটাকে ধরে একটু মুভ করলে তো হয়, কিন্তু আপনি যখন মুভ করতে যখন যাবেন দেখেন একটা ওয়ার্নিং দিতেছে, মুভ করতে পারতেছে না। কেন মুভ করতে পারতেছে না? কারণ লেয়ারটা লক করা আছে, এখানে মুভে ব্যাকগ্রাউন্ড লেয়ার। কেন ব্যাকগ্রাউন্ড লেয়ার মুভ করতে পারবো না? লেয়ারটা লক করা আছে। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার আছেটা কোন জায়গায় আর লক বা কেন আছে সেটা একটু দেখি। এই দেখেন লেয়ারের প্যালেটে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে এবং সেটাকে কি করা আছে, এখানে লক করা আছে। তো এই জন্য যেহেতু লক করা আছে এবং আমরা লক করা ব্যাকগ্রাউন্ডের উপরে সবগুলা কাজ করে ফেলছি, এই জন্য ধরেন যে এইখানে আমরা নতুন করে আর কোনো কিছু আর করতে পারবো না। আমরা এটাকে ধরে মুভ করতে পারবো না, আমরা ধরে পজিশন চেঞ্জ করতে পারবো না, আমরা এটাকে ছোট বড় করতে পারবো না, কালার চেঞ্জ করতে গেলেও আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগবে। তো এই জন্য আমরা কি করবো না, কখনোই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমরা কখনো কাজ করবো না। আমরা কি করবো, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করবো। এখন লেয়ার মানেটা কি? লেয়ারটা হচ্ছে পৃষ্ঠা। এখন পৃষ্ঠা নিয়ে কাজ করার কি খুব দরকার আছে? ধরেন যে আপনি এখন স্কুল কলেজ ভার্সিটিতে অনেকে হয়তো পড়তেছেন, অনেকে হয়তো পড়াশোনা শেষ করছেন, সবাই
কি করছেন, প্র্যাকটিক্যাল করছেন সবাই, বিভিন্ন হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, অনেক কিছু ক্লাসে থাকে না, টিম ওয়ার্ক ভাবে অনেক কিছু প্রজেক্ট দেয়, সবাই প্রজেক্ট করছেন, সবাই আপনারা বোর্ড পরীক্ষার সময় আপনারা কি করছেন, প্র্যাকটিক্যাল করছেন। এখন আপনাকে ধরেন টিচার আপনাকে কি করলো, 5টা ডিজাইন করতে বললো, যে ভাই আপনি বা আপনাকে বললো যে তুমি 5টা ডিজাইন করে নিয়ে আসবা, একটা ধরেন যে ঘরবাড়ি, একটা নদী, একটা গাছপালা, একটা সূর্য, একটা এরকম করে 5টা ডিজাইন আপনাকে দিল। তো আপনি দোকান থেকে A4 সাইজের একটা পৃষ্ঠা কিনছেন, পৃষ্ঠা কিনে A4 সাইজের পৃষ্ঠাতে আপনি A4 সাইজের উপরের দিকে আপনি ঘর বানাইছেন, নিচের দিকে আপনি নদী বানাইছেন, উপরের দিকে আপনি গাছপালা বানাইছেন, ডান সাইডে আপনি একটা সূর্য দিয়েছেন, এরকম করে নিলেন। টিচার আপনাকে খাতা বা ওই পৃষ্ঠাটা দেখার পরে আপনাকে বললো যে এই প্রজেক্টে নদীর আর কোনো দরকার নাই, এই পৃষ্ঠা থেকে তুমি নদী বাদ দিয়ে দাও। এখন আপনি কি নদী বাদ দিতে পারবেন ওই পেজ থেকে? কিভাবে বাদ দিবেন? আপনাকে তো হয়তো কেটে ফালাই দিতে হবে। তো একটা কেটে ফালাই দিলে ওই পেজ কি সে কি আর নিবে, সে কি জমা নিবে? ওইরকম কাটা পেজ বা অর্ধেক পেজ কি নেয় কখনো প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে? নেয় তো না। কিন্তু আপনি ধরেন যে দোকান থেকে একটা পেজ না কিনে আপনি ধরেন যে 5টা A4 সাইজের পেজ কিনছেন, কিনে আপনি একটাতে ঘরবাড়ি করছেন, একটাতে নদী করছেন, একটাতে গাছপালা করছেন, তারপর পিন আপ করে আপনি টিচারকে দিছেন। টিচার আপনাকে বললো যে তুমি এই যে 3 নাম্বার পেজে যে নদী বানাইছো, এই নদীটা এখন আমাদের দরকার নাই। এখন আপনি পুরো 5টা পেজ ফালাই দিবেন? ফালাইতে দিবেন না। আপনি কি করবেন, পিন আপটা তার খুলে, মানে প্রত্যেকটা লেয়ারে একটা একটা করে বানাবো আর ওগুলাকে হ্যাঁ ওই জাস্ট মিলাই দিব একটা একটার হ্যাঁ সাথে হ্যাঁ, জাস্ট। তাহলে আপনি কি করবেন, ওই যে 3 নাম্বার পেজে আপনি নদীটা ফালাই দিতে পারবেন। আবার চাইলে ওখানে কি করতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন। তো লেয়ার জিনিসটা হচ্ছে এই সেম, মানে পৃষ্ঠা বা স্তর বা যেটাকে বলে আমরা পৃষ্ঠা। তো প্রতিটা জিনিস আমাদের আলাদা আলাদা থাকলে পরবর্তীতে আমাদের এডিট করতেও সুবিধা হয়, কোনো কিছু ডিলিট করতেও সুবিধা হয়, ওই জায়গায় নতুন কিছু আবার রিপ্লেস করতেও আমাদের সুবিধা হয়। যেহেতু আমরা নতুন নতুন লেয়ারে বা নতুন নতুন স্তরে করি নাই, আমরা পেজে করি না, আমরা একটা জায়গাতে সবকিছু করে ফেলছি, এবং যে জায়গাটা কি আছে আমাদের লকড আছে, এই জন্য এটাকে আমরা মুভ করতে পারতেছি না। আমরা আরেকটা ডকুমেন্ট নেই, এখানে ফাইলে গেলাম, নিতে গেলাম, যা আছে তাই রেখে আমরা ক্রিয়েটে দিলাম। এবার আমরা একটা পতাকা বানাই, রেক্টেঙ্গুলারটা নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা একটা রেক্টেঙ্গুলার টান দিয়ে একটা শেপ, একটা আকৃতি তৈরি করলাম। এখন আমরা কি করব, সবুজ কালার অ্যাপ্লাই করব। তো সবুজ কালার তো আমাদের নাই, তো আমরা এখন সবুজ কালার নিয়ে আসি, এখানে সবুজ কালারটা দেখাই দিলাম, এখানে সবুজ কালার কতটুকু নিব সেটা দেখাই দিলাম, ওকে দিলাম। এখন আমি যদি কালারটা অ্যাপ্লাই করি, কালারটা কোথায় যাবে বলেন তো? ব্যাকগ্রাউন্ডে যাবে নাকি অন্য কোনো লেয়ারে যাবে? অরেঞ্জ কালারে যাবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে তো ব্যাকগ্রাউন্ডে যাবে, যাবে। মানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে তো চলে যাবে, তাই না? জি এখন জি। ব্যাকগ্রাউন্ডে যদি চলে যায়, ব্যাকগ্রাউন্ড লেয়ারে, তাহলে তো আমাদের তো আর কোনো লাভ হইলো না, আমরা তো পরবর্তীতে আর মুভ করতে পারবো না। আমরা কি করব, লেয়ার নিয়ে নিয়ে অ্যাপ্লাই করব। লেয়ার কিভাবে নেয়, এই যে নিচের দিকে এখান থেকে যে প্লাস প্লাস আইকন চিহ্ন আছে, এখান থেকে এই অ্যাড লেয়ার। এই শামসুন নাহার আপু বা কে দাগাদাগি করেন না, হ্যাঁ, বাকি সবার একটু ডিস্টার্ব হয়। স্যার নতুন পেজটা কেমনে খুলছেন? কন্ট্রোলে নতুন পেজটা দাঁড়ান দেখাইতেছে, আমি একটু এই যে দেখা দেখি যারা করতেছে এটা একটু অফ করে দিই। আচ্ছা, এই যে ফাইল থেকে যে এই যে নিউতে যে করবেন, অথবা কন্ট্রোল এন দিলেও হবে। ধরেন আমরা সিলেকশন করলাম, এখন ধরেন যে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে পারবো, এখান থেকে নতুন ডকুমেন্ট তো নিলাম, এখানে নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার কিভাবে নেয়, এই যে নিচের দিকে লেয়ারের প্যালেটের নিচে এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপরে মাউস রাখলে দেখবেন যে ক্রিয়েট এ নিউ লেয়ার নামে অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে যতগুলা ক্লিক করবেন ততগুলো একটা করে লেয়ার আসতে থাকবে, ঠিক আছে? এত লেয়ার আমাদের আর দরকার নাই। আমরা ধরেন যে এখান থেকে কি করব, একটা একটা করে নেই, এখান থেকে ধরেন এইগুলা থেকে এইগুলা ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট। আচ্ছা, তো আমরা একটা লেয়ার রাখলাম, রাখার পর এখন ধরেন আমরা সবুজ কালার অ্যাপ্লাই করব। সবুজ কালারের শর্টকাটটা কি হবে এখন? অল্টার ডিলিট। অল্টার ডিলিট, ফরগ্রাউন্ডে আছে, অল্টার ডিলিট দিলাম, এই যে অ্যাপ্লাই হলো, কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আবার গেলাম, আর একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এই যে সিলেকশন করলেন, সিলেকশন করার পরে কি লেয়ারটা নেব নাকি লেয়ারটা সিলেকশন করার আগে নিলে হবে? যখনই নেন, কালার অ্যাপ্লাই করার আগে নিলেই হয়েছে। ও মানে ওটা আমাদের এক্সাক্ট হয়, ভালো হয় এমন কিছু। হ্যাঁ, আপনি সিলেকশন করার আগেও নিয়ে রাখতে পারেন, পরেও নিতে পারেন, কিন্তু কালার অ্যাপ্লাই করার আগে অবশ্যই লেয়ার থাকতে হবে, নিতে হবে। ওটা কি তখন আমি তো আগে থেকে সিলেকশন করেছি, তখন কি আবার লেয়ার সিলেকশন করে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, বুঝি নাই, আগে আমি নিলে, যদি আগে থেকে লেয়ার নিয়ে নিই তাহলে কি আবার লেয়ার সিলেকশন করে দেওয়া লাগবে কালার নিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ সিলেকশন করে দিতে হবে। বলতে ধরেন যে আপনি এখান থেকে আগে থেকে 4-5টা নিয়ে রাখছেন লেয়ার, এখন আপনি এই এই লেয়ারে মানে এই কালারটা কোন লেয়ারে দিবেন সেটা এখান থেকে দেখাই দিতে পারেন, যে এইটাতে আসবে বা এটাতে আসবে বা এটাতে আসবে। এখানে মাউস দিয়ে যেটা ধরে রাখবেন সেটাতেই যাবে কালার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধরেন এখন আমার ধরেন যে এই যে এইখানে একটু নতুন করে একটু দেখাই। ওকে, তাহলে আমরা সবুজটা নিলাম, এখান থেকে আমরা ধরেন সার্কেলটা বানাইছি, এখান থেকে সার্কেল বানানোর পরে এখানে আমরা রাখলাম, রাখার পর এখন আমরা রেড কালার অ্যাপ্লাই করবো। তো রেড কালার যেহেতু আমাদের আছে, তো এখানে আমাদের নেওয়ার তো দরকার নাই। এখন কি আমরা কালার অ্যাপ্লাই করে দিব রেড কালার? না, না লাগবে। রেড কালার অ্যাপ্লাই করলে কই যাবে?
স্যার এটা তো ফরগ্রাউন্ডে যাবে। লেয়ার 1 এ যাবে। এই যে লেয়ার 1 সিলেক্ট করা আছে, লেয়ার 1 এ যাবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকলে ব্যাকগ্রাউন্ডে যেত। লেয়ার 1 এ আছে দেখে লেয়ার 1 এ যেত। লেয়ার 1 এ তো অলরেডি আমাদের সবুজ একটা শেপ আছে। এই জায়গায় আর আমরা নতুন কিছু করব না। আমরা কি করলাম, আমরা এখান থেকে নতুন করে একটা, এখান থেকে এই যে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার আসলো। আমরা কন্ট্রোল ডিলিট প্রেস করে রেড কালার অ্যাপ্লাই করে দিলাম। কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিলাম। এখন আপনারা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু বলেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি আমি আপু লেয়ারটা বলেন। কিভাবে করব? লেয়ারটা কিভাবে করব? আবার আবার একটু দেখাবেন। আর হলো আমি কি যখন রেকর্ডিং এটা পাবো তখন কি ভিডিও সহ পাবো নাকি? আপু ক্লাসের ভিডিও ব্যাপারে তো আমি বারবার বলতেছি, ক্লাস শেষ হইলে ক্লাসের ভিডিও পাবেন। না না, রেকর্ডিং ভিডিওটা থাকলে স্যার আমি কি ভিডিও সহ পাবো নাকি? রেকর্ডিং ভিডিও তো ভিডিও সহই থাকে, মানে ভিডিও তো ভিডিওই থাকে, ভিডিওর ভিতরে আর কি পাবেন। আচ্ছা আমরা দেখাইতেছি, আমি লেয়ারটা দেখাইতেছি। কোনো কিছু সিলেকশন করবেন, সিলেকশন করার পরে পরে হচ্ছে কি লেয়ার নেবেন। এই যে নিচের দিকে লেয়ার প্যালেটের নিচের দিকে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট নিতে পারবেন, কন্ট্রোল শিফট এন দিয়ে আপনারা হচ্ছে কি নিউ লেয়ার নিতে পারবেন। একটু মিউট করে রাখি, নাহলে সাউন্ড হলে ভিডিওতে সাউন্ড চলে আসে। ওকে, কন্ট্রোল এন প্রেস করে আপনারা কি করতে পারবেন, নতুন ডকুমেন্ট নিতে পারবেন। কন্ট্রোল শিফট এন প্রেস করে আপনারা নতুন লেয়ার নিতে পারবেন। এই যে নিচে দেখেন প্লাস চিহ্ন, এখানে যতবার ক্লিক করবেন ততবার একটা করে লেয়ার চলে আসবে। লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিলাম, বাস এই এতটুকুই। এখন ধরেন যে আমরা মুভ করব বা সরাবো, এটা আপনি মুভ টুল দিয়ে আপনি এটা সরাতে পারতেছেন, এটা ই করতে পারতেছেন। যদি ছোট বড় করা লাগে তাহলে আমরা কি করতে পারবো, আমাদের একটা টুলস আছে ছোট বড় করার। ওই যে এডিটে বা এডিটে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা টুলস আছে, কন্ট্রোল টি। তাহলে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আমরা যে কোনো সময় আমরা ছোট বড় করতে পারবো। এই যে কন্ট্রোল টি দিয়ে কিভাবে ছোট বড় করতে পারবো, শিফট ধরে, সব সময় অবশ্যই শিফট ধরে ছোট বড় করবেন, কারণ জানেন শিফট না ধরলে তো রেশিও নষ্ট হয়ে যায়। তো এটা দিয়ে আপনারা এই যে ছোট বড়, যদি দুইটাই যদি একসাথে লাগে, ধরেন যে দুইটা মিলে ছোট বড় করব, দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ধরে করতে পারবেন, মাউস দিয়ে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবেন। এরপরে কন্ট্রোল টি দিয়ে আপনি এখান থেকে এই যে ছোট বড় করতে পারবেন শিফট ধরে, অবশ্যই কর্নারের থেকে শিফট ধরে ছোট বড় করতে পারবেন, এখানে রেখে দিতে পারবেন। ঠিক আছে, এটা গেল মোটামুটি লেয়ারের কাজটা আমরা বুঝলাম। আমরা যেই কাজই করি না কেন, আগে লেয়ার নেন আর পরে লেয়ার নেন, এটা কোনো বিষয় না। কালার অ্যাপ্লাই করার আগে অবশ্যই লেয়ার নিয়ে সিলেক্ট থাকা লাগবে। লেয়ার নেবেন, যাতে দেখাই দিবেন যে এই কালারটা কোন লেয়ারে অ্যাপ্লাই হবে, এটা অবশ্যই আপনারা কি করবেন, এটা দেখাই দিবেন। ওকে, তাহলে এবার আমরা এই যে ফ্রি ট্রান্সফর্মটা দেখলাম, লেয়ারটাও দেখলাম, রিডু আনডু এটা আমরা এটা দেখি, তারপর আমরা ডকুমেন্ট সেভ দেখে আমরা হোমওয়ার্কে চলে যাব। রিডু আনডুর বিষয়টা হচ্ছে, কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক ভুল হয়। ধরেন আমরা এখান থেকে অনেকগুলা কাজ করলাম, অনেকগুলা ধরেন এখান থেকে কাজ করলাম, কাজ করতে করতে হঠাৎ করে লক করলাম কিভাবে স্যার? হ্যাঁ, লক করলাম কিভাবে এই যে ছবিটা? না, আগের পতাকা ওই যে রেড কালার এবং ব্লু কালার লক করলাম, যে এটা কিভাবে করলাম? কেন, এই যে পুরো ক্লাস জুড়েই তো এটা দেখাইলাম, সিলেকশন নিয়ে নিয়ে ড্র করছি। এই যে এখান থেকে আপনি রেক্টাঙ্গুলার নেবেন, রেক্টাঙ্গুলার নিয়ে সবুজ কালার দিবেন, এরপরে এটার উপরে আপনি সার্কেল নিয়ে আপনি রেড কালারটা দিবেন। দেখেন, একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আশা করি পারবেন। আর ভিডিওতে তো থেকে গেল, আমি একটু ওই যে হ্যাঁ রেড কালার ব্লু কালার দুইটা একসাথে যাবার লক করে ফেললাম, হ্যাঁ আলাদা আলাদা সবার পাশে লকটা কিভাবে করলাম? দুইটা একসাথে লক করলাম। মানে ওই ছোট বড় করার ক্ষেত্রে নাকি মুভ করার ক্ষেত্রে বলছিলেন? এই যে এরকম, এই যে এরকম মুভ যে দুইটা তো আমরা করতেছেন, আলাদা আলাদা নাড়াচাড়া করতেছিলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ একসাথে কিভাবে করলাম, লেয়ার একসাথে করলাম ধরে মুভ কিভাবে? করবেন। হ্যাঁ, এই যে আপনি দুটাকে একসাথে ড্র্যাগ করলে দুটা লেয়ার সিলেক্ট হয়েছে, এখন আপনি দুটো একসাথে মুভ করতে পারবেন। ঠিক আছে, দুটো একসাথে। স্যার ওই আচ্ছা, লক অপশনটাও দেখাই দেন স্যার, যদি ওই লেয়ার যদি লক করতে হয় ওইটাও দেখাই দেন। লেয়ার যদি লক করতে চান তাহলে এখান থেকে এই যে অনলক আছে, এটা তো পরের জিনিস আর কি, এখন দেখে এটা লাভ নাই, এটা লক করলে তারপরে আর ইয়ে হবে না, ওইটা এটারই হবে বলে না, মানে দিতেন একবারে স্যার। মুভ করবে না। না এখন একবারে দেখানো দরকার নাই, আপাতত বেসিকটা থাকুক, পরে আস্তে আস্তে ওইগুলো দেখাই দিব না। আচ্ছা, মনে করেন যে এখান থেকে আমরা আগে ক্লাসের বিষয়গুলো আমি দেখাই দিই, তারপর যত সময় থাকবে তত কোশ্চেনের অ্যান্সার গুলো দিব। মনে করেন আমরা এখানে কিছু কাজ করলাম, করার পরে এখন আমাদের এটা ভুল হয়ে গেছে লাস্টের কাজটা। তো লাস্টের কাজ যেহেতু ভুল হয়ে গেছে, আমরা তো আর করতে পারবো না, মানে সব কাজ তো আর ফালা দিতে পারবো না। আমরা কি করবো, ব্যাকে যে ওই কাজটা আমরা আবার করবো, এই ব্যাকে যাবেন, সামনে যাবেন, এগুলাকে বলা হয় রিডু আন্ডুর কাজ, মানে রিডু আন্ডু করে সামনে যাওয়া পিছনে যাওয়া এগুলা। রিডু আন্ডুর জন্য এখানে কিছু শর্টকাট আছে, একটা হচ্ছে কন্ট্রোল জেড। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড যদি প্রেস করেন তাহলে এটা কি কাজ করে, এটা লাস্টের যে অ্যাক্টিভিটিটা সেটা আবার চলে যায়। আবার যদি আপনি যদি আরো পিছনে যদি আবার যদি কন্ট্রোল জেড যদি প্রেস করেন এখান থেকে, তাহলে দেখবেন যে এখানে লাস্টের আরো কাজ পিছনে চলে যেতেছে। তবে আপডেট ভার্সনগুলোতে একটু এরকম ভাবেই হয়, পুরাতন ভার্সনগুলোতে একটু আলাদা হয়। পুরাতন ভার্সনগুলোতে আমি একটু বলে দিই, এটাতে কন্ট্রোল জেড প্রেস করলে হয় কি, যে একবারই রিডু আন্ডুর কাজ করে, মানে যেটা চলে যায় সেটা আবার চলে আসে। আপনাকে বারবার পিছনে যেতে চাইলে আপনাকে কি করা লাগবে, কন্ট্রোল অল্টার জেড প্রেস
করা লাগবে। কন্ট্রোল অল্টার জেড আপনি যতবার প্রেস করবেন ততবার একবার করে আপনার পিছনে যেতে থাকবে। আবার মনে করেন যে আপনি বেশি পিছনে চলে আসছেন, হ্যাঁ দাঁড়ান একটু দেখাইনি, তারপরে সবার কোশ্চেনের আনসার গুলো দিব। তারপরে ধরেন যে এখান থেকে আপনি সামনে চলে আসবেন, বেশি পিছনে চলে গেছেন, সামনে আসবেন। তো সামনে যাওয়ার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল শিফট জেড প্রেস করবেন। কন্ট্রোল শিফট ধরে জেড যতবার প্রেস করবেন ততবার আপনি এক স্টেপ করে সামনে যেতে পারবেন। এভাবে কোনো কাজে যদি ভুল হয় এটা ফেরত নিয়ে আসতে পারবেন। আপনি এখান থেকে এডিটে প্রেস করলে এই দেখেন এখানে কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল অল্টার জেড, এই তিনটাই এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তাহলে কি কি আমরা দেখলাম, কন্ট্রোল জেড একটা, যেটা দিয়ে আপনি এক স্টেপ করে পিছনে যেতে পারবেন। এবং আপনি যদি সামনে যেতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট জেড আপনি প্রেস করতে পারবেন। এবার ধরেন যে আপনি কাজ শেষ করছেন, একটা আপনি ডকুমেন্ট আপনি সেভ করবেন, সেভটা একটু দেখাই। তো সেভটা কিভাবে করবেন, আপনাদের হোমওয়ার্কের জন্য সেভটা এইভাবে ঠিক এইভাবে করে সেভটা করা লাগবে। সেটা হচ্ছে গিয়ে এডিট থেকে বা ফাইল থেকে, এখান থেকে আপনারা দেখেন যে সেভ আছে, সেভ অ্যাস আছে, সেভ অ্যাস কপি আছে, এক্সপোর্টের ভিতরে এক্সপোর্ট অ্যাজ আছে, এক্সপোর্ট অ্যাজ পিএনজি আছে, সেভ ফর ওয়েব আছে, অনেক জায়গা থেকে সেভ করা যায়। তো আপাতত এত জায়গা থেকে আমরা দেখবো না, শুধুমাত্র আমরা আজকে শুধু সেভ অ্যাসটা দেখবো। তো সেভ অ্যাসে যাওয়ার পর এখান থেকে আরেকটা দেখবো, আপাতত সেভ অ্যাসটা একটু দেখি। আর ধরেন যে এখান থেকে আমরা লোকেশন দেখা দিতে হবে। বিভিন্ন সফটওয়্যারে কিন্তু সেম সেম জিনিসই কিন্তু কাজ করে, তাই না? কাজ করা শেষ হলে আপনি যখন সেভ করবেন আপনাকে লোকেশন দেখা দিতে হয়, কোথায় আপনি সেভটা করবেন। তো আমি মনে করেন যে এখান থেকে ডেস্কটপটা দেখাই দিলাম। ডেস্কটপ দেখাই দেওয়ার পরে এখানে আমরা কি দিতে পারবো, একটা নাম দিতে পারবো যে কি নামে এটা সেভ করব। দিলাম ধরেন যে এখান থেকে ইডি ব্যাস 2 এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কোন ফরম্যাটে সেভ করব সেটা আমরা এখান থেকে দেখা দিতে পারবো। তো আপডেট ভার্সনগুলোতে এই যে সেভ অ্যাস অপশনে বেশি কিন্তু ফরম্যাট থাকে না। যারা 17 ইউজ করছেন তারা এখান থেকে দেখবেন যে পিএইচডি এর পাশাপাশি এখান থেকে জেপিজি, পিএনজি, জিপ ফাইল, অনেক ধরনের এখান থেকে পিডিএফ ফাইল, অনেক ধরনের অপশন থাকে। তো সেগুলো আমরা পাবো, আপডেট ভার্সনে পাবো, কিন্তু এইখানে না, অন্য অপশনের ভিতরে। তো আমি এখান থেকে পিএইচডিটা সিলেক্ট করে দিলাম। পিএইচডি মানে কি, পিএইচডিটা হচ্ছে মেইন ফাইল ফটোশপের, ফটোশপ সোর্স ডকুমেন্ট, মানে ফটোশপের মেইন ফাইলটা। তো মেইন ফাইলটা আমরা এখান থেকে সেভ করলাম। এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার হচ্ছে একটা জেপিজি প্রিভিউ ফাইলটা দরকার, সেটা। তো প্রিভিউ ফাইলটা আমরা কোথায় পাবো, প্রিভিউ ফাইলটা পাবো এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আমরা গেলাম হচ্ছে কি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। তো আপনারা যারা পুরাতন ভার্সন ইউজ করবেন তারা সেভ অ্যাস এর ভিতরেই প্রিভিউ মানে জেপিজি পাবেন, নতুন কোনো অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। কিন্তু আপডেট ভার্সন ওখানে থাকে না, সেজন্য আমরা এক্সপোর্ট অ্যাজ এ গেলাম। এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পরে এখান থেকে অথবা আরেকটা ইয়া থেকে যেতে পারি আমরা, এখান থেকে এই যে সেভ এ কপি এখানেও যেতে পারি। এই সেভ এ কপি এখান থেকে যাওয়ার পরে লোকেশন দেখা দেওয়ার পরে এইখানে দেখেন যে মোটামুটি এই যে সব ভাষাগুলো আপনাদের 17 ভাষণে এইরকম ভাবে থাকবে, পিএইচডি, পিডিএফ, টিডিএফ, সবকিছু থাকবে এখান থেকে। এখানে দেখবেন এই যে জেপিজি ভাষণও আছে, জেপিইজি ব্র্যাকেটে জেপিজি, জেপিজি দিলাম, সেভ করলাম, ওকে দিয়ে দিলাম। আমরা কাজটা কেটে দিলাম, ধরেন এই যে কেটে দিলাম, এটা দরকার নাই, সব বাদ। কেটে দেওয়ার পরে এখন এই যে জেপিজি, যেটা জেপিজি মানে কি, ফটো প্রিভিউ ফাইল, মানে যেটা আমরা ছবির মতো করে দেখতে পারি। ক্লায়েন্ট আপনাকে এইটা দেখে আপনাকে বললো যে কাজটা তো হয় না, এটা চেঞ্জ করা লাগবে। এখন আপনি ছবিতে তো আর চেঞ্জ করতে পারবেন না, আপনাকে চেঞ্জ করার জন্য কি লাগবে, আপনাকে মেইন ফাইলটা রাখা লাগবে, তাই না? এই যে মেইন ফাইলটা আমরা রেখে দিছি। মেইন ফাইলটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পরেই দেখেন আমাদের প্রতিটা লেয়ারও সুন্দর করে চলে আসছে, কাজও চলে আসছে। এখন আমরা এটাকে ধরে মুভ করতে পারবো, দুইটাকে একসাথে ধরে মুভ করতে পারবো, কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। আমরা এগুলাকে কোনোটা চাইলে ডিলিট করে দিতে পারবো, কোনোটা চাইলে আমি এখান থেকে মুভ করে সরায় নিতে পারবো। কেন পারতাছি, কারণ প্রতিটা জিনিস আলাদা আলাদা লেয়ারে নেওয়া আছে, এই জন্য আমরা পারতাছি। যদি সবগুলো যদি একসাথে যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে তো পারতাম, তাহলে কিন্তু পারতাম না। ওকে, এই জন্য কাজ যখন করবেন, ফাইল সেভ করার আর না করেন, আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু মেইন ফাইলটা আপনাকে কিন্তু লেয়ার লেয়ার বাই থাকাই লাগবে, নাহলে কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু এডিট করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? তা আমি আপনাদেরকে একটু আপনাদের হোমওয়ার্কটা একটু বুঝাই নেই, এরপর আপনাদের একটু সবার একটু কোশ্চেনটা নিব। আপনাদের মোটামুটি আজকে এই সবগুলা একটু কভার হয়ে গেছে। তো আমরা হোমওয়ার্কটা দিব হচ্ছে আপনাদের কার্টুন ডিজাইন। তো কার্টুন ডিজাইন আসলে কোনটা, কার্টুন ডিজাইনটা হচ্ছে গিয়ে এই টাইপের কার্টুন ডিজাইন। আমি এই ছবিগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপে। ঠিক আছে, ফেসবুক গ্রুপে দিয়ে দিব, যাতে আপনারা এগুলো দেখে দেখে আইডিয়া নিয়ে নিয়ে বানাতে পারেন। এই যে মানুষের ছবি বানাবেন, ঘর বাড়ি বানাবেন, সূর্য বানাবেন, কিভাবে বানাবেন আমি দুই একটা বানায় আমি দেখাই দিতেছি। এই যে ঘর বাড়ি, মানুষ, গাছপালা, এগুলা দুই একটা বানাবেন, বানায় এগুলো আপনারা জেপিজি তে সেভ করবেন। ঠিক আছে, জেপিজি তে সেভ করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। কেউ আবার গ্রুপে আবার পিএইচডি ফাইল পোস্ট করে দিয়েন না, তাহলে কিন্তু লোডিং হবে। শুধু শুধু জেপিজি তে সেভ করে জেপিজি গুলো পোস্ট করবেন। এই সেম টু সেম করা লাগবে এমনটা না, এটা দেখে আইডিয়া নিয়ে নিয়ে আপনি আপনার মতো করে করবেন। এখন কিভাবে করবেন আমি দু একটা জিনিস দেখাই দিই। যেমন পতাকাটা তো আপনারা দেখছেনই, আপনারা প্রায় আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে যে আপনারা বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ লিখে সার্চ করবেন, শত শত কান্ট্রির ফ্ল্যাগ আসবে। যে ফ্ল্যাগটা আপনার পছন্দ বা যেটা আপনার কাছে ইজি মনে হবে সেটাই করবেন। আবার যেসব ফ্ল্যাগের ভিতরে আবার ধরেন যে বাঘ, ভাল্লুক, সিংহ আছে, এগুলো করতে যায় না, বাঘ, ভাল্লুক, সিংহ বসানো দরকার নেই। যেগুলো সিম্পল সিম্পল শেপ, যেগুলা দুই একটা শেপের ভিতরে আছে, যেমন বাংলাদেশেরটা করতে পারেন, জাপানেরটা করতে পারেন, বিভিন্ন শেপ যেগুলো সিম্বল নাই, শেপ দিয়ে শুধু ডেনমার্ক টেনমার্ক এগুলো যেগুলো আছে আর কি, সেগুলো সুন্দর করে আপনারা সেগুলো করতে পারবেন। তার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন।
তার কিছু কিছু দেশের পতাকায় মানে স্টার এগুলো থাকে, সেগুলো কি আপনার এই পলিগন লেসো টুল দিয়ে করবো? পলিগন দিয়ে করতে পারেন আপাতত, এটা দিয়ে স্টার বানাতে পারেন, কিন্তু ওগুলা বানাই হচ্ছে আমরা শেপ টুল দিয়ে। শেপ টুলের ভিতরে স্টার নেওয়া যায়, সেটা দিয়ে। শেপ টুল তো আপাতত দেখি নাই, তো আপনি পলিগন দিয়ে আপাতত ম্যানুয়ালি নিজের মতো করে বানাই দিয়ে। ঠিক আছে, তাহলে পতাকাটা থাকবে একটা হোমওয়ার্ক। আপনারা মিনিমাম 5টা 10টা কান্ট্রির পতাকা করেন। আর তারপর হচ্ছে ঘরবাড়ি বানাবেন। ঘরবাড়ি কিভাবে বানাবেন, গাছপালা, সূর্য, এগুলো কিভাবে বানাবেন। ধরেন আমরা সূর্য বানাবো, আমরা পতাকা তো বানাইলামই, সূর্যের জন্য কি লাগে, একটা সার্কেল লাগে। এই যে সার্কেল নিলাম, আমরা কি করবো, একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখন একটা কালার অ্যাপ্লাই করবো। কি কালার অ্যাপ্লাই করবো, ধরেন আমরা রেড টেপের কালার অ্যাপ্লাই করবো। তো রেড টেপের কালার তো আছেই, তো এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের শর্টকাট কি, কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই করলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের রশ্মিগুলো বানাইতে হবে। কিভাবে বানাবো, পলিগন দিয়ে। ধরেন পলিগন নিলাম, এই ধরনের রশ্মিগুলো এখান থেকে নিজের মতো করে যেমনে মন চেমনে বানায় নেন। আপাতত টুলস গুলো ইউজ করতে পারলেই হয়েছে। এখন আমরা লেয়ার নিলাম, একটা লেয়ার নিয়ে আমরা ধরেন একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে দিলাম এখান থেকে, বা একটু ইয়েলো টাইপের কালার অ্যাপ্লাই করে দিলাম। দেখেন একটু সমস্যা হয়ে গেছে না এখানে, একটু কি হয়ে গেছে বলেন তো, এটা ঠিক করবো কিভাবে? রশ্মিটা উপরে চলে আসছে, ওটা নিচে হ্যাঁ, নিয়ে এটা আসবে। উপরে লেয়ারটা চলে নিচে গেছে। নামাই দিবেন ধরে হ্যাঁ, লেয়ার ধরে আমাদের উপরে নিচে করা লাগবে। হয় আমাদের রেড কালারের লেয়ারটা উপরে নিব, নাহলে ইয়েলো কালারের লেয়ারটা নিচে নিব। তো আমরা রেডটাকে ধরে আমরা উপরে নিয়ে গেলাম, এটা উপরে চলে আসছে। তো আমরা এরকম করে সূর্য বানাতে পারবো, পতাকা বানাতে পারবো। ঘর বাড়ি বানাতে পারবেন না? আমরা এখান থেকে ঘর বাড়ি কিভাবে বানাবো, এই ধরেন রেক্টেঙ্গুলারটা নিলাম, ঘরের একটা শেপ দিলাম, এখানে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা একটা কি করলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ঘরের উপরে চালা যেটা আছে সেটা আমরা বানাতে পারবো না, আমাদের এখানে পলিগন আছে। পলিগন দিয়ে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এগুলা কিন্তু সব কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু থেকে যেতেছে, হ্যাঁ, আপনারা দেখে দেখে আবার এগুলা আবার প্র্যাকটিস করতে পারবেন। আবার লেয়ার নিলাম, কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার ধরেন আমরা জানালা বানাবো। সেক্ষেত্রে ধরেন যে আমরা এখান থেকে জানালার একটা শেপ নিলাম, রেক্টেঙ্গুলার দিয়ে কালার দিয়ে দিলাম। আরেকটা বানাতে পারেন, সেটা আরেকটা রেক্টেঙ্গুলার নিতে পারেন, অথবা আপনি চাইলে এটার কপি করতে পারেন। কপি কিভাবে করবেন, মুভ তুলে থাকা অবস্থায় অল্টার ধরে টান দিলে কপি হয়ে যায়। আবার দেখাই, মুভ তুলে থাকতে হবে, অন্য কোনো টুলসে থাকা যাবে না। মুভ তুলে থাকা অবস্থায় এই অল্টার ধরে যদি টান দেন, তাহলে যেই লেয়ারের উপরে থেকে অল্টার ধরে টান দিবেন ওটাই কপি হয়ে যাবে। তা ঠিক আছে, আমরা কপি করে এটা রাখলাম। কপির জন্য কপি লেয়ার তৈরি হয়ে যায়, অন্য কোনো লেয়ার নিতে হয় না। আমরা একটা দরজা বানাই, এখানে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিই। তো দরজার এখানে ধরেন যে আমরা একটু শ্যাডোর মতো বানাই, মনে হবে যে দরজা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ। তো আমরা এখানে এই কর্নারে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে ধরেন ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিই, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এইভাবে করে আপনি এখানে সিঁড়ি দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন এখান থেকে যেভাবে ইচ্ছা। আপনি এখানে গাছপালা বানাতে পারেন, তাই না? আপনি পলিগন দিয়ে, লেসো টুল দিয়ে আপনি সুন্দর করে গাছপালা বানাতে পারবেন। পতাকা, সূর্য, গাছপালা, ঘরবাড়ি, নদী টদী, বা এরকম যে যা যেরকম আছে আর কি, সেরকম করে সুন্দর করে বানাতে পারবেন। এই হোমওয়ার্ক গুলো আমি আপনাদের দিয়ে দিব এখান থেকে, যাতে করে ধরেন যে আপনারা দেখে দেখে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, এবার ধরেন যে আপনাদের একটু কোশ্চেনের অ্যান্সার গুলো দেই। কিছু দেখতেছি না ভাইয়া, কেন স্ক্রিন তো শেয়ার করা। আর আপনারা কোনো কোশ্চেন থাকলে আপনারা বলেন, এবার কে কোনটা বুঝেন নাই। স্যার আমি একটা বলি স্যার। হ্যাঁ, একজন একজন করে বলেন। আমি বলি। স্যার, আমার একটু প্রশ্ন ছিল। আমি প্রথম থেকে একটু দেখতে পাই নাই, যাদের বুঝতে প্রশ্ন পারি আছে নাই। তারা তাহলে শুরুতে হ্যান্ড রাইজ করলে আমার মনে হয়